স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলবো, শিরোনাম যেটি রেখেছি মিসিং। আপনারা যারা আমাদের এই টেলিভিশন চ্যানেলটি দেখেন, খবর দেখেন এবং এই অনুষ্ঠানটিও দেখেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন আজকে যারা এই মুহূর্তে এই টেলিভিশন সেটের সামনে এসে বসেছেন তাদের জন্য একটু বলে নিচ্ছি। গতকাল আমাদের এই অনুষ্ঠানে একজন অভিভাবক ফোন করেছেন। তিনি গত শুক্রবারে যে জঙ্গি হামলা গুলশানে হলো, সেই জঙ্গি হামলায় নিহত এক জঙ্গির বাবা হিসেবে নিজে পরিচয় দিয়েই এখানে ফোন করেছেন এবং বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের বিবেকের তাড়নায় তিনি ফোন করেছেন। তার ছেলে গত ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল এবং সেই নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে তার যে অনুসন্ধান সেটারই একটু চিটেফোঁটা এটি নিউজকে জানিয়েছেন ফোনে। আমরা বলছিলাম রোহান যে জঙ্গি হিসেবে নিহত হয়েছে, সেই রোহানের বাবা ইমতিয়াজ বাবুল তিনি আমাদেরকে ফোন করেছিলেন। আমরা গতকাল দেখেছি যে সিএনএন যে টেলিভিশন, সিএনএনে বাংলাদেশের একজন আরও একজন জঙ্গির বাবা তিনি ক্ষমা চেয়েছেন বাংলাদেশের কাছে এবং তিনিও এরকম একটি ইঙ্গিত দিয়েছেন তার ছেলে নিখোঁজ ছিল এবং এই নিখোঁজ ছেলের সন্ধান করতে গিয়ে তিনি দেখেছেন অনেক তার ছেলের মতো অনেকেই নিখোঁজ আছে। আজকে র্যাব মহাপরিচালক তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে যাদের সন্তানেরা নিখোঁজ তাদের খবর যেন অন্তত পুলিশকে জানানো হয় এবং যথাযথ গুরুত্বের সাথে সেই নিখোঁজ ছেলেদের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অনেক বড় একটি ঘটনার পরে হয়তো পুলিশি তৎপরতা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সিরিয়াসনেস আমরা দেখছি। সিরিয়াসনেস শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হলেই কি চলবে? ঘরে বাইরে সমাজে সকলের কি এই নিখোঁজদের ব্যাপারে কোনো দায়িত্ব নাই? এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনাটা হাজির করবার চেষ্টা করব। অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি আমাদের সঙ্গে আছেন। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ আমাদের সঙ্গে আছেন। ইন্দ্রজিৎ সরকার, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক, তিনি আজকে এই বিষয় নিয়ে একটি রিপোর্ট করেছেন। ইন্দ্রজিতের ফাইন্ডিংস নিয়ে আমরা একটু কথা বলবো। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যে যার কথা বলে আমরা আলোচনার সূত্রপাত করবার চেষ্টা করছি, সেই ফোনটির একটু অংশ যদি একটু আপনাদের জন্য আরেকবার একটু চালাই। গতকাল এই অনুষ্ঠানেই রোহানের বাবা ফোন করেছিলেন। তিনি অনেকটা বিব্রত কণ্ঠেই বলেছেন যে তিনি তার নাম বলেছেন, তারপর বলেছেন যে আমি জঙ্গি রোহানের বাবা। একজন বাবার পক্ষে এরকম একটি শক্ত কথা বলাটা সত্যিই সাহসের ব্যাপার, কিন্তু তিনি ফোন করেছেন এবং সচেতন করে দেবার জন্য বাংলাদেশের যেন আর কোনো অমঙ্গল না হয় এই রকম ছেলেদের মাধ্যমে, সে কারণেই তিনি বলেছেন। আমরা একটু শুনবো তার ফোন আলাপের কিছু অংশ। বাবুল বলছিলাম, আমি সর্বপ্রথম গত শুক্রবারে যে নারকীয় হত্যাযজ্ঞ হলো, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরের দিন শনিবার টেলিভিশন এবং ফেসবুকে আমি দেখেছি ওই যে 5 জন জঙ্গির নাম, তার ভিতরে ছবি, তার ভিতরে আমার একমাত্র পুত্র সন্তান রোহান ইবনে ইমতিয়াজের নাম আছে। দেখে সত্যি সত্যি আমি অত্যন্ত আশ্চর্য, হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই এবং অসুস্থ হয়ে যাই। আমি ভাবতে পারি না আমার ছেলে কিভাবে ওখানে জড়িয়ে গেল। আমার কাছে এক অকল্পনীয়, এক লজ্জাস্কর পরিস্থিতি হয়ে গেল। এবং আমার ছেলে ও লেভেল এবং এ লেভেল স্কলাস্টিক স্কুল থেকে পাশ করেছে। ও লেভেলে সে অল সাবজেক্টে এ লেভেলেও সে অল সাবজেক্টে, তারপর ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে এবং 3rd সেমিস্টারে পড়ছিল। গত ডিসেম্বর মাসের 25 তারিখে আমার স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে আমি কলকাতায় চিকিৎসার জন্য যাই। 30 তারিখে আমার বড় মেয়ে ফোন করে, আমার বড় মেয়ে ফোন করে যে আমার ছেলে রাত্রে বাসায় আসেনি। দারোয়ানকে জিজ্ঞেস করেছে কোথায়, বলে যে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে, কলেজে যাওয়ার ব্যাগ নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি কোথাও যাও, বলে আমি ইউনিভার্সিটি যাচ্ছি। তারপর আমি সাথে সাথে রিটার্ন করি, কলকাতা থেকে ফেরত আসি। এসে আমি 2 দিন আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সব জায়গায় আমার ছেলের খোঁজ নেই, যেখানে সম্ভব থাকতে পারে রাগ করে যে, কিন্তু ছেলেকে পাইনি। তারপর আমি থানায়, মামতু থানায় জিডি করি, জিডি নাম্বার 289। আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি, আমার ছেলে যেরকম নিখোঁজ ছিল, এরকম অনেক শিক্ষিত পরিবারের অনেক ছেলে, অনেক সরকারি কর্মকর্তার ছেলে নিখোঁজ রয়েছে। তাদের কয়েকজনের বাবার সাথে আমি শেয়ার করেছি, কথা বলেছি। এই যে মোবাশ্বের, ওর ছেলে, ওই ছেলেটা, ওর কি মোবাশ্বের যে ছেলেটা, ওর ডাক নাম সামিন, সামিন, তার মায়ের সাথেও আমার ওয়াইফ কথা বলেছে। এরকম আরো কিন্তু আছে যারা এখনো নিখোঁজ। আচ্ছা, দুজনকে আমি জানি, যাদের যাদের দুজনেরই বাবা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। আচ্ছা, মানে তাদের সন্তানরাও নিখোঁজ আছে, তাদেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, নিখোঁজ আছে, নামও জানি। আমরা আমরা মানে এই ফোন আলাপের সূত্র ধরে আমি একটু যদি ইন্দ্রজিতের কাছে আসি। আপনার আজকে এ বিষয়ে একটি রিপোর্ট আপনি করেছেন। এর বাইরে উনি যেটা বললেন, এর বাইরে আর কি আছেন? উনি কিন্তু ইঙ্গিতও দিয়েছেন যে সামির বাবার সঙ্গে কথা হচ্ছে, আরও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। ওনার সঙ্গে আমার একটা লম্বা আলাপ হয়েছে, কালকে এই অনুষ্ঠানেই হয়েছে, প্রায় 20-25 মিনিট তিনি কথা বলেছেন। তার বাইরে কি আপনার ফাইন্ডিংসে আপনি কিছু পেয়েছেন? 150-র কথা লিখেছেন, কতটা নিশ্চিত আপনি? আচ্ছা, এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য। তো এমনিতে সবসময় তো নানান রকম মিসিংয়ের নিউজ আমরা করি, বা অনেক সময় গুরুত্ব না দিয়ে করা হয় না নানান কারণে। কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে অভিযোগ থাকে যে ধারণা করা হয় যে হয়তো তারা তুলে নিয়েছে। কিন্তু এই ঘটনাটার পর যখন এই নিখোঁজের বিষয়টা আবার আলোচনায় চলে আসলো, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বলছে, সাংবাদিকদের অনেককেই বলেছে যে এরকম একজন, দুইজন বা তিনজন নয়, তাদের খোঁজে এরকম 100-র বেশি, এবং সংখ্যাটা হয়তো 150-র মতো হবে মিসিং কেস আছে, যেগুলোর একটা বড় অংশ ধনী পরিবার থেকে আসা এবং শিক্ষিত। এবং এখন এই গুলশানের ঘটনার পর তারা ধারণা করছেন যে এরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে বলেই মনে হচ্ছে। আর আরেকটা ব্যাপার যে এই নিব্রাস ইসলাম যে ছেলেটা, নিব্রাস ইসলামের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী এখন যেটা বলছে যে তারা আগেই জানতে পেরেছিলেন। এর আগে কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়েছিল, তখন তারা জিজ্ঞাসাবাদে বলেছিল যে নিব্রাস ইসলাম নামে একজন তাদের সঙ্গে আছে এবং সেও জঙ্গি কার্যক্রমে জড়িত এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছে বা পরিকল্পনা করছে। তো সেই মামলায় নিব্রাসের নামটাও ছিল, তাকে আসামি করা হয়েছিল, এবং পুলিশের দাবি যে তারা ওই সময় খোঁজও নিয়েছিল, কিন্তু নিব্রাসকে তারা খুঁজে বের করতে পারেনি। তো এখন তারা বলছে যে এখন বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার সময় এসেছে। এখন তারা হয়তো যারা 150 নিখোঁজ, 150ই যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে এটা জোর দিয়ে বলা যাচ্ছে না, বা সংখ্যাটা আর একটু বেশি হতে পারে, তারা একটা আনুমানিক সংখ্যা আমাদেরকে বলছেন, কারণ এগুলো সব হিসেব নিকেশ করে সংখ্যাটা বলতে গেলে হয়তো আরও সময় সাপেক্ষ সেটা। কিন্তু তারা বলছেন যে যেহেতু একটা সংখ্যা দেখা দিয়েছে, অতএব আমরা সবগুলোই খুব গুরুত্বের সঙ্গে খুঁজে দেখি, এবং এটা শুধু পুলিশ বা র্যাব নয়, সকল গোয়েন্দা সংস্থা সহ সব বাহিনী মিলেই তারা এই চেষ্টাটা চালিয়ে যাবেন। জি, ইন্দ্রজিৎ, আমি আপনার কাছে আরও শুনবো বিস্তারিত। আমি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ একটু আপনার কাছে জানতে চাই যে একটা নতুন ফেনোমেনা, মানে জঙ্গিবাদের সঙ্গে আগে আমরা মাদ্রাসা, অশিক্ষিত গ্রামের মানুষ ইত্যাদি এগুলো আমরা জুড়ে দিতাম। তার সঙ্গে গত কয়েকদিন ধরে এই যদি মোবাসের সামি বা নিব্রাস বা এই রোহান এদের কথা যদি ধরি, তাহলে ধনী, উচ্চবিত্ত ইত্যাদি আসছে। কিন্তু এখানেই শেষ নয়, এই একই ঘটনায় খায়রুল, একই ঘটনায় উজ্জ্বল, যেই দুই জঙ্গির কথা আমরা জানি, যারা একেবারে ওই কোপানোর কাজটা যারা করত, সেই একই ঘটনায় একই গ্রুপের মধ্যে। তো সুতরাং আলাদা করে যে ফোকাসটা ধনী, উচ্চবিত্ত, মানে তাদের বাবা মারা অন্যদিকে হয়তো খেয়াল করে না, সেটার দিকে ডাইভার্ট করারও কি একটা মানে এটা কি একটা কৌশলের অংশ কিনা? আমি মনে করি যে আমাদের যে জঙ্গিবাদের যে চরিত্রটা, সেটি আমরা বলেছি যে এটি হচ্ছে তারা সবসময় তাদের কৌশল পাল্টায়, তাদের পদ্ধতি পাল্টায়, এটিকে সবসময় একটা গবেষণার মধ্যে রাখতে হবে। তো আমরা দেখেছি যে আজকে যে ছেলেগুলো হারিয়ে গেল, সেই ছেলেগুলোকে খুঁজে পাচ্ছি না একদিকে, আর একদিকে দেখছি যে এই বিত্তবানদের সাথে কিন্তু আমরা সেই মাদ্রাসার দুজনকে পাচ্ছি বগুড়া থেকে। তার মানে যে টোটাল সিস্টেমটা ইন্টিগ্রেটেড, এটিকে আলাদা আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। তো এখন হচ্ছে তারা কখন কোন জায়গাটাতে কাকে ব্যবহার করবে সেটি নির্ভর করে যারা ব্যবহার করছেন এবং সেখানকার
পরিস্থিতি, পরিবেশ এবং লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য, যেটা আমরা বলি অ্যাক্সেসিবল করার জন্য তারা এটা করেছে। আপনি এই প্রশ্নটা নিয়ে আমি একটু বেশি বলতে চাই, সেটি হলো আমাদের হারিয়ে যাওয়া বিত্তবানদের সন্তান। এটি তো এখন প্রথম না। আমার মনে আছে যখন সিরিয়াতে যখন সারা বিশ্ব থেকে জিহাদিরা আইএসে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, তো তখন হচ্ছে বাংলাদেশ থেকে কিছু ছেলে এরকম হারিয়ে গেল। তখন এরকম বিভিন্ন টক শোতে আমরা যখন কথা বলেছি, তখন আমার মনে আছে, হয়তো মনে নেই, যে একজন সোশ্যাল সায়েন্টিস্ট বলছে ইজ এ কাইন্ড অফ অ্যাডভেঞ্চারিজম থেকে তারা যাচ্ছে। যেটি আমরা বলেছিলাম যে তাদেরকে পাঠানোর জন্য অ্যাডভেঞ্চারিজম ইজ এ ন্যাচারাল ক্যারেক্টার, কিন্তু সেখানে কিছু সক্রিয়ভাবে কিছু সংগঠন বা কিছু প্রতিষ্ঠান কাজ করছে। তো তখন যারা হারিয়ে গেল, এই বিষয়টা তখন উঠে এসেছে। কিন্তু এই বিত্তবানের পরিবারদের যে অনেকগুলোই আমরা জিডি দেখেছি, পুলিশের কাছে গেছে, পুলিশ জানে তারা হারিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় পুলিশ তাদেরকে জঙ্গি হিসাবে না ভেবে তাদেরকে মনে করেছে এরা হয়তো তাদেরকে অপহরণ করেছে, অপরাধ জগতে কারা কারা জড়িত থাকবে সেখানে তারা খুঁজেছে। তো এই খোঁজাতে তারা জায়গা মতো যায়নি, মানে একটা আলাদা ডোমেনে খুঁজেছে। এখন এই ডোমেনে যে তারা ঢুকেছে এটি বিশ্বাস করা কিছু ছিল না। আপনাকে যদি একটি কথা বলতে পারি, অথবা মানে যখন অভিযোগটি যায় বা তাদের কাছে নালিশটি যায়, তখনও বোধহয় এরকম একটা ইঙ্গিত দিয়ে করা হয়নি যে এরকম হতেও পারে। আপনাকে শুধু একটি কথা বলি, যে এই যে আপনার এই রেস্টুরেন্টের আক্রমণের পরে যদি এই জঙ্গিগুলো ওখান থেকে বের হয়ে রাস্তায় চলে এসে তাদের অস্ত্রটা ফেলে দিত, ফেলে যদি রাস্তায় হেঁটে চলে যেত এবং পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করলে, কেউ বিশ্বাস করতো না যে এরা জঙ্গি। আমরাও কেউ বিশ্বাস করতাম না, যেহেতু তাদের যে পারিবারিক যে প্রোফাইল আছে, তো সেটিকে তারা কাজে লাগিয়েছে। যে পুলিশের যে জায়গাটা হয়েছে যে আমাদের এখানে এরকম কন্টিনিউয়াসলি জঙ্গির বিরুদ্ধে কাজ করবে, যদিও আমাদের এখন একটা বিশেষায়িত ইউনিট করা হয়েছে, সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি ওটার কাছে পৌঁছতে পারছি না। সেখানে যেই জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে অনেক বাহিনী কাজ করতেছে ইন আইসোলেশন, কিন্তু এটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রও দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন দেখেছি যে অনেক বাহিনী কাজ করছে, সিআইএ, এফবিআই, অনেক কিছু, কিন্তু নিরাপত্তা দিতে পারছে না, তখন কিন্তু ওরা ওই জিনিসটা করলো, যেটি হচ্ছে আমরা বললাম হোমল্যান্ড সিকিউরিটি। অ্যাসাইন্ড একটা ফোর্স থাকতে হবে যে আপনার এই শক্তির বিরুদ্ধে শুধু কাজ করবে। তো সেটি আমরা আমার মনে হয় করতে পারি নাই। এই শক্তির বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে দৃশ্যমানভাবে যে ফল দেখিয়েছে, সেটি আমরা র্যাবের কাছ থেকে কিছু পেয়েছি, এবং র্যাব তারপরেই হচ্ছে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছে এবং এইটাকে স্ক্র্যাপ করে ফেলারও অনেক অভিযোগ এসেছে বা আমরা প্রস্তাব দেখেছি। আমাদেরকে যে জননিরাপত্তার ক্ষেত্রে এরকম একটা অ্যাসাইন্ড ফোর্স হইতে হবে, হোমল্যান্ড সিকিউরিটি আর র্যাব যদি থাকে, তো র্যাব হচ্ছে শুধু এই জঙ্গিবাদের বিরুদ্ধেই মানুষকে নিরাপত্তা দেবে, তার বিরুদ্ধে কাজ করবে, তাহলে কিন্তু এগুলো রেকর্ডেড হতো। ওনার ভাষাতে আমি যেটা বুঝতে পারছি যে পুলিশ এখনো শিওর না যে কত সংখ্যায় এরকম মিসিং হয়েছে, এবং প্রতিটা মিসিং এর সাথে জঙ্গিবাদের কি কানেকশন এটি আরো এস্টাবলিশ করতে পারেনি। মানে আমরা যেমন এখন একটা স্পেসিফিক ফোকাস নিয়ে যাচ্ছি যে এই রকম জঙ্গিবাদের উদ্দেশ্যে এদেরকে তুলে নিয়ে যাওয়া হোক, অথবা ভুলিয়ে নিয়ে যাওয়া হোক, অথবা নিজেরা মানে চলে গিয়ে থাকুক, সেই রকমের সংখ্যা কত সেটা যখন জিজ্ঞেস করতে যাচ্ছি, তখন একটু পুলিশ একটু কারণ ওরকম আলাদা একটা ক্যাটাগরি ডেটাবেস নাই। তো এই ডেটাবেসটা কে রক্ষণ করবে? এরা কখন বিদেশে গেল, মালয়েশিয়া গেল না তুরস্ক গেল, সেটিও তো আমাদের কাছে কোনো, আমার মনে হয় এইভাবে আমরা করতে পারছি না, ট্র্যাকিং করতে পারছি না। তো যার ফলে এই বাচ্চাগুলো যখন গেছে, হ্যাঁ পরিবারের তো একটা ডিনায়াল থাকবে যে আমরা তো ওইভাবে পরিবারকে উদ্বুদ্ধ করতে পারিনি, যে সবাই জানে যে একটা বিত্তবান পরিবারের যে তার একটা সমাজে যে মর্যাদা আছে সেটি সে নষ্ট করতে চায় না। ঠিক তেমনভাবে আমরা দেখেছি মাদকাসক্ত হলেও তারা এইভাবে বলতে চায় না। তো এই জায়গাটা থেকে বেরোতে হলে আমার মনে হয় যেটি দরকার সেটি হচ্ছে এ ডেডিকেটেড ফোর্স অ্যান্ড স্পেশালাইজড ফোর্স। এটিকে আমরা কমানভাবে যদি চিন্তা করি, কমান পুলিশিংয়ের সাথে এটি যদি মিলিয়ে ফেলি, সেখানে আমার মনে হয় আমরা বড় ভুল করছি। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে একটু যেতে চাই। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ একটু আগে বললেন যে পরিবারের ডিনায়ালটা এই আমাদের বাংলাদেশকে কতখানি হুমকির মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা সব কিছুই তো একটু পলিটিসাইজ করার চেষ্টা করি, ল এনফোর্সমেন্ট এজেন্সির দুর্বলতার কথা বলি,
একই পুলিশের কাছে আমরা জঙ্গিবাদের বিচার চাই, জঙ্গিবাদের প্রতিকার চাই, সেই পুলিশের কাছে আবার আমার বাড়িতে কেউ ফ্রড করে আমাকে 500 টাকা চুরি করে নিয়ে গেছে সেটারও বিচার চাই। সুতরাং ওরকম একটা মানে অবস্থার মধ্যে এই যে এক ধরনের দোষারোপ, আরেক ধরনের ডিনায়াল, আরেকটা হলো এক ধরনের আত্মীয়তা এবং ক্লোজ সোসাইটির মধ্যে আমরা থাকি। এই বাস্তবতাটা আমাদের আসলে কত বড় ঝুঁকির মধ্যে নিচ্ছে। আমার মনে হয় যে যেখানেই সততার অভাব থাকে মুন্নি, সেখানেই কিন্তু আমরা বিপদের সম্মুখীন হই সব জায়গায়। আমরা যে ছোটবেলা থেকে একটা আপ্তবাক্য শিখে এসেছিলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি মনে করি যে সেটার আসলে কোনো বিকল্প নাই। আমি যদি মা বাবা হয়ে, পরিবারের সদস্য হয়ে কিংবা সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে সত্যটাকে দেখতে না চাই, সত্যটাকে স্বীকার করতে না চাই, এবং সেই সত্যের পথ ধরে যদি আমি কোনো রকম সমাধান না খুঁজি, তখন কিন্তু আমি নিজেকে বিপদের মধ্যে ফেলছি, সমাজ বিপদে যাচ্ছে, সমস্ত দেশ বিপদগ্রস্ত হচ্ছে। এবং আজকে আমাদের সমাজে সবচেয়ে যে দুঃখের বিষয়টা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে একে অপরের কাছ থেকে কিন্তু আমরা কোনো সৎ আচরণ পাচ্ছি না, বরং একে অপরকে দোষারোপ করার একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গেছি। তার ফলে আরেকটা জিনিস তো হয়েইছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে। আমরা অনেক দিন ধরে জেনারেশন গ্যাপ বলছি, পরিবারের যে আগে একটা সংহতি ছিল, মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে প্রত্যেকের গতিবিধি সম্পর্কে অন্যদের যে ধারণা থাকতো, কিংবা আমার বাবা কি করছেন, আমার মা কি করছেন, আমার ছেলে মেয়েরা কি করছে, সবাই কিন্তু সবার প্রতি একটা নজরদারির ব্যাপার ছিল। কখনো কখনো সেটা একটা এমন পর্যায়ে গেছে যেটা গ্রহণযোগ্য বলে আমরা মনে করি নেই। পরিবারের সবকিছুই যে আমরা মেনে নিতে চেয়েছি কিংবা সবকিছুই যে খুব ভালো ছিল সেটা না, কিন্তু একটা বিষয় তো থাকতেই হবে যে আমরা যখন একটা পরিবারে সদস্য হয়ে বাস করছি, তখন তো আমাদের একে অপরে কি করছি না করছি নিজেদের মধ্যে একটা খোলামেলা আলোচনার ব্যাপার থাকে। মা বাবার সঙ্গে ছেলে মেয়েদের যে সম্পর্ক, সেটার মধ্যে একটা সৎ তথ্য প্রবাহের একটা কিন্তু সুযোগ থাকা দরকার। সেটা অনেকখানেই নষ্ট হয়ে গেছে এবং এগুলির সুযোগ অনেক এখন বেড়ে গেছে এই কারণে যে নানাভাবে ছেলে মেয়েরা স্বাধীনতার একটা ব্যাপার যেটা এসেছে সেটার সুযোগে অন্যরকমভাবে নিজেদের জীবনযাপন যখন করছে, সেটা সম্পর্কে মা বাবা হয়তো সেইভাবে অবহিত থাকছেন না। আরেকটা বিষয়, টেকনোলজির ব্যাপারটা বিরাট বড়ভাবে একটা প্রভাব বিস্তার করেছে আমাদের জীবনযাত্রার উপরে, আমাদের সম্পর্কগুলির উপরে নানাভাবে। এটার আমরা যে একটা কি বলে প্রভাবই বলতে পারি সেটা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে কোনো না কোনোভাবে এখন কিন্তু আমরা জানতেও চেষ্টা করি না যে আমার পরিবারের আরেকটা সদস্য যে অর্থগুলি নিয়ে আসছে সেই অর্থের উৎসটা কোথায়। হ্যাঁ, এই যে দুর্নীতির একটা ব্যাপার রয়ে গেছে। দুর্নীতি বলতে আমরা ঘুষ টুস ইত্যাদি নিয়েই সবসময় আলোচনা করি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই বিষয়গুলি ভীষণভাবে ঢুকে গেছে যে আমি কিভাবে অর্থ উপার্জন করছি, কোথায় যাচ্ছি, কি করছি। এবং আগে আমাদের পরিবারে যেটা দেখেছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে কিন্তু আমাদের মা বাবারও একটা সম্পর্ক গড়ে উঠতো, যেটা মুন্নি নিজেও বলতে পারেন যে পরিবারের কোনো একজন সদস্যের সঙ্গে যদি বন্ধুত্ব হতো, পরিবারের সকলের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক হতো। এখন কিন্তু সেই বিষয়টা হচ্ছে না, যার যার নিজস্ব একটা পৃথিবী যেন আলাদা থাকছে এবং সেইভাবেই সে গড়ে উঠছে, সেইভাবেই তার আচার আচরণ, গতিবিধি, যাতায়াত সবকিছু সেরকম ভাবে হচ্ছে। ঘুরে ফিরে একটা অবিশ্বাসের পৃথিবী, মানে একেবারে কাছের মানুষ পাশের মানুষটাকেও জানি না আমরা। আমি যে উদাহরণটা অনেক সময় দেই যে আমি যেই বাসাটায় থাকি, আমার ঘর থেকে পাশের বাড়ির লোকজনের কথাবার্তা চলাফেরা শব্দ কিন্তু আমি পাই, কিন্তু কিছুদিন আগে ওই বিল্ডিং এরই একজন মারা গেছেন, আমি কিন্তু সেই খবরটা পাই নাই। এতটাই কিন্তু বিচ্ছিন্নতা চলে এসেছে আমাদের পরস্পরের প্রতি, এবং পরিবারের মধ্যেও সেটা ঘটেছে। একজন আরেকজনের সঙ্গে সেরকমভাবে কথা বলে না, হয় সময় পায় না, কিংবা সেই সংস্কৃতিটা আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে নানাভাবে। যার যার নিজস্ব এক একটা বাড়িতে দেখা গেছে যার যার প্রত্যেকের ঘরে তার টেলিভিশন আছে, তার কম্পিউটার আছে, সেটা নিয়ে এই সময়টা কেটে যাচ্ছে। মা বাবা ভাই বোন কারোর সঙ্গে কোনো রকম আদান প্রদান হচ্ছে না। এই যে আদান প্রদানের অভাবটা হওয়াতে দূরত্ব বেড়েছে, যদি সেটা অবিশ্বাসও না হয়, দূরত্ব তো বেড়ে গেছে, এবং দূরত্ব বেড়ে যাওয়ার ফলে একজন কি করছে আরেকজন সেটা বুঝতে পারছে না। কিন্তু এখন আমার মনে হয় যে একটা সময় এসেছে পরিবারের ক্ষেত্র থেকেই কিন্তু এই বিষয়গুলির প্রতি নজরদারি কিছুটা করতেই হবে, এবং ছেলে মেয়েকে আমরা কিভাবে বড় করছি, কিভাবে তারা বেড়ে উঠছে। আজকে বারবারই একটা কথা উঠছে যে ইংলিশ মিডিয়ামের বিত্তবানের ছেলে মেয়েরা একটা কোনো না কোনো একটা গোষ্ঠী অথবা কোনো না কোনো একটা সেক্টর সেই দিকে আমরা মানে
পয়েন্ট করছি, কিন্তু সেইটাও কতখানি না, কিন্তু যৌক্তিক সেখানে হচ্ছে। হ্যাঁ, সেখানে আমি বলবো যে দরিদ্র ছেলে মেয়েদেরকেও যে ছেড়ে দেওয়া হয়েছে তা না, তারাও কিন্তু না, সেটা তাদের একই ঘটনায় যেটা তো ওই যে জেনারেল খায়রুল রশিদ উজ্জ্বল বললেন, যেটা বললাম। হ্যাঁ, যেটা জেনারেল রশিদ বললেন যে যারা এই কাজটা করতে চাচ্ছে তাদের একটা মিশন আছে, সেই মিশনে তারা টুল হিসাবে কাদেরকে ব্যবহার করবে সেটার একটা ধারণা তাদের রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের টুলগুলি সেট করছে। তো সেখানে কখনো দরিদ্র পরিবারের মাদ্রাসা পড়া যারা অন্য কোনো শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না তারা আসছে, কখনো কখনো বিত্তবান পরিবারের ছেলেমেয়েরাও আসছে। তবে শুধু ইংলিশ মিডিয়ামের উপরে আমি জোরটা এভাবে দিতে চাই না, কারণ ইংলিশ মিডিয়ামেও আসলে তাদেরকে কি পড়ানো হচ্ছে, তাদের দেশজ সংস্কৃতির সঙ্গে কতখানি সম্পর্ক থাকছে, তারা এই দেশটাকে কতখানি নিজের মনে করছে। এবং এখন আন্তর্জাতিকতা যেইভাবে বেড়েছে, আন্তর্জাতিক অনেক কিছুর সঙ্গে কিন্তু মানুষ নিজেকে অনেক বেশি সম্পৃক্ত মনে করে, হয়তো নিজের অনেক কিছু সঙ্গে ততটা মনে করে না, সেগুলিও রয়েছে। এবং এই যে একটা আইডেন্টিটি পলিটিক্সের একটা বিরাট ধাক্কা সারা বিশ্বে এসেছে, এবং আমরা তোমরা এই ভাগটা এখানে কিন্তু শুধুমাত্র আমাদের দেশে যেটা হচ্ছে তা তো না, সারা বিশ্বেই তো এখন আমরা তোমরা ভাগটা হয়ে যাচ্ছে। এই ভাগাভাগির, এই বিভাজনের যে সংস্কৃতি, বিভাজনের যে রাজনীতি, সেটার প্রভাবও কিন্তু এখানে এসে পড়ছে অনেকটাই। তবে ঘুরে ফিরে আমার প্রতি যে প্রশ্নটা ছিল সেটার উত্তরে এইটা আমি হয়তো বলতে পারি যে আসলে আমাদের পরিবার, সমাজ, সেখান থেকেও আমাদেরকে দেখতে হবে যে কে কোথায় যাচ্ছে, কে কি করছে। শুধুমাত্র পুলিশ বাহিনীর অনেক দায় দায়িত্ব আছে, এবং আমি অবশ্যই বলবো যে তারা অনেক দায় দায়িত্ব ঠিক মতন পালন করতে পারেন নাই। র্যাবের কথা এসেছে, র্যাবকে কিন্তু তখন তৈরি করা হয়েছিল স্ট্রাইকিং ফোর্স হিসাবে, কিন্তু তারা চলে গেল একেবারে অন্য একটা জায়গায়। আমরা কখনো র্যাবকে ভেঙে দেওয়া হোক কিংবা স্ক্র্যাপ করা হোক সেই কথা বলি নাই, কিন্তু আমরা বারবারই বলেছি র্যাবকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসা হোক। এবং আজকে জেনারেল রশিদ যে কথাটা বললেন আমি তার সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই যে আসলেই র্যাবকে কিংবা যে কোনো ফোর্সকে তার নিজস্ব একটা কর্মপদ্ধতির মধ্যে নিয়ে এসে শৃঙ্খলার মধ্যে রেখে সেটার প্রতি একনিষ্ঠ থেকে সেই কাজটা করতে দেওয়া উচিত। অন্য কিছুতে যদি লাগানো হয় তাদেরকে, যেখানে তাদের নিজেদের কাছ থেকে তাদের বিচ্যুতি ঘটে। আজকে কি হয়েছে, যখন হারিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, অনেকেই তো এসে আমাদের কাছেই নালিশ দিচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লেন ড্রেসে এসে নিয়ে গেছে। হয়তো সেটা সত্য না, কিন্তু এই অবিশ্বাসটা কিংবা সেই গল্পটা মানুষ এরকম বিশ্বাস একটা করছে ফেনোমেনা কেন? তো তৈরি হয়েছে মানুষ চট করে বিশ্বাস করে কেন যে কিছু রাবি হলে ধরে কেন নিয়ে বলবে, গেছে, মানে পুলিশই ধরে নিয়ে হ্যাঁ, গেছে মানে প্লেন ড্রেসে এসে। এটাও একটা কৌশলের অংশ কিনা, মানে এরকম একটা অবশ্যই। অবস্থা তৈরি হয়েছে, তখন হয়তো জঙ্গিরাই নিবে বা জঙ্গির গডফাদাররা তাদেরকে তুলে নিবে, সেটাই, কিন্তু সুযোগটা অন্যরা নিচ্ছে না, কিন্তু দোষারোপ হবে হয়তো র্যাবের উপরে। এরকম একটা কিছু না কিছু ঘটনা তাকে তো আড়াল তৈরি করা হচ্ছে। ও জি। যে জঙ্গিতে যায়নি, আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়েছে, এরকম একটা যদি পরিচিতি আপনি দিতে পারেন তাহলে ওইটা কিন্তু চোখের দৃষ্টির আড়ালে থেকে একদম। গেল সেই জঙ্গিটা সব নিজের পরিবারের যাকে আপনি পরবর্তীকালে কখন সে দানব হিসাবে হ্যাঁ, কোন কিন্তু জায়গায় আমার কথাটা হলো জেনারেল রশিদ, কেন মানুষ চট করে বিশ্বাসও করে ফেলতে পারে যে র্যাবই তুলে নিয়ে নিয়ে গেছে, যেতে সেই পারে। পরিস্থিতিও তো তৈরি করা হয়েছে, মানে সেটাও হওয়া সেরকম উচিত সেরকম ছিল না। উদাহরণ, সেরকম কিছু প্রমাণ কিছু তো সমাজে হাজির হয়েছে কালে কালে। তা না হলে তো চট করে কেন বলবে যে র্যাব তুলে নিয়ে গেছে। সেগুলাও মানে অনেক কিছুর মধ্যে মানে এসছে। একটা কনফিউশন যেটাকে বলে, একটা বিশৃঙ্খলা, একটা কনফিউশন তৈরি করা হয়েছে ওখানটা ভীষণ। আপনি নৈতিকতার কথা বললেন, আমি আমরা শুরুতেই বলছিলাম যেভাবে ইন্দ্রজিৎ যেভাবে রিপোর্টটি করেছে বিত্তবানদের দিকে দিয়েছি, এই একই ঘটনায় খায়রুল উজ্জ্বল এই জঙ্গিদের কথাও আমরা জানি, এবং উজ্জ্বলের মায়ের একটা কথা আমার সহকর্মী চপ্পল সাহা, তিনি ধুনট থেকে আজকে একটু কথা বলে এসেছেন। আমি এটি নিউজরুমে বসে একটু দেখেছি, আমার একটা অন্য কিছু মনে হয়েছে, আমি জানি না, এটা রিপোর্টারের হয়তো একটা চোখ। আমরা আগে ট্রাফিকিংয়ের স্টোরি আমি অনেক করেছি, মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে এবং তাদেরকে প্রস্টিটিউশনের মধ্যে নিয়ে যাচ্ছে, এবং শিওর শট তারা আসলে বাসায় বলে যাচ্ছে, বাসার সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু যখন উদ্ধার পাচ্ছে তখন পরিবারের মায়েদের যেরকম এক ধরনের রিয়াকশন যে আমরা কখনোই জানতাম না, দেখতাম না। আবার ঠিক আমি যেহেতু এই ধরনের স্টোরি অনেক করেছি, আবার ঠিক ওই মেয়েটা পাশে বসেই বলছে যে আমি তো টাকা পাঠাইতাম, এই কারণে সে অস্বীকার করে। আমি সেই কথাটাই বললাম যে কোথা থেকে অর্থ আসছে, ঠিক মেয়েটাকে আর মাকে আর পরিবারকে যখন নাকি একসাথে করা হয়েছে তখন হ্যাঁ, টেলিভিশনের সামনে রিপোর্টারের সামনে, আমি তখন কাগজে কাজ করতাম, তখন একই কথা ওই মেয়েটা বললো, তো আমি তো সোনাগাছিতে ছিলাম এবং ওখান থেকে টাকা পাঠাতাম, আমার পরিবারে আমার টাকায় আমার
ইয়েটা চলতো, ফ্যামিলি চলতো, এ কারণে মা বাবা অস্বীকার করে যে আমি কোথায় গেছি সেটা জানতো না। একটা ঘটনা তা আমার বলি, আসলে সেটি হচ্ছে, এদের চেহারাও বলছি আমার আরেকটা কাছে অনেকটা ওরকম মনে দুঃখজনক হচ্ছে যে ঘটনা হলো যে আমাদের বিজেপির একটি দল যখন ভারতের এই সব জায়গায় খুঁজতে গেল, একটা মেয়েকে তারা পেল পাচার হয়ে, সে গেছে, তাকে জিজ্ঞাসা করলো তোমাকে আমি ফেরত নিয়ে যাই, বাংলাদেশে বাপ মায়ের কাছে দিয়ে যাই। সে মেয়েটি বলল বাপ মাই তো আমাকে বিক্রি করে দিয়েছে, আমি ওই বাপ মায়ের কাছে গেলে কি সে আমাকে নিরাপত্তা দেবে? তো ঘটনাটা এতটাও নির্মম জায়গায় আছে আর কি। না এবং ফাইনালি আবার যখন নাকি কথা জিজ্ঞেস করতে যাবেন তখন খুবই একটা চমৎকার একটা এক্সপ্রেশনে বলবে আমরা জানতামই না এরকম জঙ্গিবাদ, বা অথবা যখন নাকি হয়তো জঙ্গিবাদটা জানে না, বোমা বানাচ্ছে জানে না, সন্ত্রাসী কার্যক্রম করছে জানে না, কিন্তু প্রশ্ন তো কখনো করে নাই যে এত টাকা কোত্থেকে আসছে, বা একদম অশিক্ষিত একটা ছেলে সে কিভাবে তার ফ্যামিলিটাকে আয় করছে। এভাবে আয় করছে, ওই প্রশ্নটা আসলে করছে না স্বার্থের জায়গাটা থেকে। সেটা একটা খুব ওই যে নৈতিকতার কথা সুলতানা কামাল বলছিলেন। আমি একটু উজ্জ্বলের মায়ের কথাগুলো শুনে আসছি। এই ভালো, লেখাপড়ার দিক দিয়েও ভালো, আমার সাথে ভালো ব্যবহার। এই গ্রামের আশেপাশের লোকের কাছে শোনেন সবাই ভালো বললো। তো আপনি যখন এই সংবাদটা শুনলেন, তখন আপনি কেমন, আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল এটা? না, তো কেমন করে বুঝলেন যে বুঝলাম এই যে কালকে টিভিতে সেটা দেখলো, দেখে এসে বললো বা ছবি টবি এনে দেখাইলো। তাছাড়া আমি তো জানি সে ছেলে গেছে, ছেলে গেছে আসবে। সে চিল্লাতে গেছে 6 মাস আগে? জি, তো 6 মাস হলে তো ওর সাথে কোনো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, ফোনেও আলাপ নেই, কিচ্ছু নেই। এই 6 মাসে আপনারা কি কোনো থানায় জানাইছিলেন যে আপনার ছেলে খোঁজ পাচ্ছেন না? বাবা আমি বলছি, আমি জানছি যে সে ছেলেই গেছে, হুম। হয়তো যারা যারা ছেলে যায় তাদের হয়তো জিজ্ঞাসা করছি, তারা বলছে যে ছেলে যায়, কথাবার্তা কবার দেয় না, হয়তো চুরি ছেদুরি করে একটু কয়। আমি সেই ধান্দায় ছিলাম। কারণ একটা সন্তান যদি এইভাবে আপনার আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, জঙ্গি হয়ে ওঠে, ধরেন দেশের জন্য মানুষকে খুন করে, তাহলে সেই ছেলে মেয়েদের জন্য, এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আপনার মা হিসেবে কি বলার মানে উচিত? মা হিসেবে সে খারাপ হয়ে গেছে, আমার কাছে থেকেও খারাপ হয় নাই, আর আমি জানতাম না যে বাবা এভাবে খারাপ হবে। আমি জানি যে সে লেখাপড়া করে, 2 টাকা রোজগার করে টিউশন স্কুলে, আমি কখনো টের পাইনি, কখনো না। টের পেলে কোনো ক্রমেই যাইতে পারছিল না। কখনো আপনাকে বলেনি সে? না বাবা, কখনো বলেনি। সামনে আবার এরকম ইনোসেন্ট মা বাবাদের বোঝানোর জন্য কিছু ধর্মীয় র্যাপিং তো আছেই, এবং সেখানে শুধু মা বাবা কেন, কেউ কোনো কথা বলতে পারবে না, যেহেতু চিল্লায় যাচ্ছে, যেহেতু ধর্মীয় কাজে যাচ্ছে, সৎ কাজে যাচ্ছে, সুতরাং সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুযোগও এটা দুঃসন্দেহ করলেও এটা দুঃসাহসের ব্যাপার হবে, সুতরাং এই দুঃসাহস কেউ দেখায়নি, আশেপাশের লোকজনও দেখায়নি। সামাজিক দায়বদ্ধতার যে কথাটা আমরা বলি, সমাজও সেইখানে দায়বদ্ধ হিসেবে দাঁড়ায়নি। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরছি আবার ওই আলোচনায়। আজকের শিরোনাম মিসিং, থাকুন আমাদের সঙ্গে। দেখছেন মিসিং, আমাদের আজকের শিরোনাম। অ্যাডভোকেট সুলতানা কামাল মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং আছেন সমকাল পত্রিকার সাংবাদিক ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ একটু জোর করতে। জুয়েলের মা একটা কথা বললেন যে আপনি প্রতিবেদককে বলছিলেন যে আপনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখেন, সে খুব ভালো ব্যবহার, খুব ভদ্র ছেলে, এই জাতীয় কিছু একটা, মানে তার কথার সামারিটা এরকমই ছিল। তো এটা শুনে আমার মনে পড়লো যে এর আগে মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ফাহিম পরে যে রিমান্ডে থাকা অবস্থায় বন্দুকযুদ্ধে মারা গেল,
কথিত বন্দুকযুদ্ধই বলা ভালো, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো যাই হোক, সে যখন মারা গেল, মারা যাওয়ার পর তো বিষয়টা অনেক বেশি আলোয় আসলো। তার আগেও কিছু তথ্য বেরিয়েছে, তার পরিবারের সদস্যরা বলছিলেন যে ও তো খুব ভালো ছেলে, খুব নামাজ পড়তো এবং সবসময় ধর্মের কথাবার্তা বলতো, খুব ভালো ব্যবহার করতো। তারপর এই রোহান ইবনে ইমতিয়াজ, এই যে গুলশানের ঘটনায় নিহত বলা হচ্ছে যাকে, তো তার বাসায় যখন গেলাম, তার ফ্যামিলি মেম্বাররাও একই রকম কথা বলছেন যে ও তো খুবই ভদ্র ছেলে। ইভেন তার বাসার যে গৃহকর্মী, বাসার তত্ত্বাবধায়কের স্ত্রী, তারাও বলছেন খুবই ভদ্র ছেলে, মানে আমাদের সঙ্গে যখনই দেখা হতো সালাম না দিয়ে কথা বলতো না, খুবই ভদ্র ছেলে। তারপর নামাজ পড়তো, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, প্রতিবেশীরাও তাই বলছেন যে সবসময় নামাজ পড়তো, খুবই ভদ্র ছেলে। তো আমি বলতে চাই যে শুধু নামাজ পড়া এবং এই সালাম দেয়া, এটাকেই আমরা যদি মানে ভদ্র এবং সঠিক পথে আছে ছেলে, এটার মাপকাঠি ধরে নিই, তাহলে অনেক ভুল বিচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ আমরা দেখছি যে যেসব জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে যেসব ছেলেপেলে, তাদের সবার পরিবার, সবার আশেপাশের লোকজনই প্রায় একই রকম কথা বলছেন। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে শুধু নামাজ পড়া বা ভালো ব্যবহারের উপর বিচার না করে তার আশেপাশের সার্কেলটাকে, মানে আমাদের বোধহয় অতটা সরল সমীকরণ করার মতন পর্যায়ে নেই। আপনি বলছেন যে যদি রোহানের কথা বলেন, রোহান নামাজ পড়তো, মাথা নিচু করে থাকতো, অল থ্রু ফাস্ট, মানে ওনার বাবা, রোহানের বাবা বলছিলেন যে ও লেভেলসে তার ভালো রেজাল্ট, মায়ের সঙ্গে স্কুলে যেত, সব ভালো। ওকে, তার ফেসবুক অ্যাক্টিভিটিতে আমরা তেমন কিছু দেখি নাই, সে খুবই কোয়াইট ওখানে। কিন্তু নিব্রাসের কথা যদি আমরা বলি, নিব্রাসের এই ঘটনার পরপরই, জঙ্গির ঘটনার পরপরই নিশ্চয়ই আপনারা তার ফেসবুক অ্যাকাউন্টে ঘেটেছেন, সবাই ঘেটেছে, এবং সব নানা রকমের কমেন্ট আমরা দেখছি, নানা রকমের উচ্ছ্বাস দেখছি, কুৎসিত উচ্ছ্বাস বলা উচিত। ছেলেটি দেখতে ভালো, অমুক সমুক, লাইভলি খেলাধুলা করতো। সুতরাং এখানে তো আপনি যদি রোহানের সঙ্গে নিব্রাসের ক্যারেক্টারিস্টিক্স মিলান, সেখানে কিন্তু মিলছে না। কিন্তু নিব্রাসও আমি একটু যোগ করতে চাই। আমরা এই ঘটনার পর মালয়েশিয়ায় ওই মোনাশ ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের সঙ্গে, সে ওখানকার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন নেতাও সম্ভবত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সে বলল যে সে নিব্রাসকে চিনতো এবং নিব্রাস ওই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিল। তো সে বলল যে এই ছেলে জঙ্গি, সে তো কোনো রকম মানে ধার্মিক আচরণের মধ্যেই সে ছিল না, কোনো মানে ধার্মিকতার যেসব মানে বাহ্যিকভাবে যেটা আমরা দেখতে পাই সেরকম কোনো কিছু তার মধ্যে কখনো দেখিনি। খুবই লাইভলি, সারাক্ষণ হইচই করার মতো, খুব আমোদে স্বভাবের। সামাজিক দায়বদ্ধতার কথা আমরা বলছি। আমরা শুরুতেই যেটা বলেছি যে রোহানের বাবা কথা বলেছেন, মোবাশ্বেরের বাবা সিএনএনের সঙ্গে ইন্টারভিউতে কথা বলেছেন। কিন্তু নিব্রাস তো বাংলাদেশেরই ছেলে, সেটা মালয়েশিয়ায় থাকুক আর উত্তরায় থাকুক অথবা চিটাগাংয়ে থাকুক, তার আশেপাশের লোকজন কেউ কিন্তু আসেনি, কেউ কিন্তু বাংলাদেশের জন্য দুঃখিত হয়নি, বাংলাদেশের আরও 200টা তরুণের জন্য কিন্তু শঙ্কিত হয়নি। এটা আমাদেরকে অনেক অনেক বেশি আহত করে, আরও নতুন করে ভাবতে শেখায়। আমার সহকর্মী রেজওয়ান ফয়েজের স্টোরিটি একটু দেখব। নিব্রাস ইসলাম গুলশান জঙ্গি হামলায় অংশ নেয়া সেই ভয়ঙ্কর সন্ত্রাসীদের একজন। হামলায় অংশ নেয়া যে 5 জঙ্গির ছবি প্রকাশ পেয়েছে, তার মধ্যে নানা কারণেই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জঙ্গি নিব্রাস ইসলামের নামটি একটু যেন বেশি করেই আলোচনায় আসছে। নিব্রাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সর্বশেষ পড়েছেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসে। এরই মধ্যে তার ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যাওয়া নানা ছবি, বিভিন্ন দেশের নায়ক নায়িকাদের সঙ্গে সেলফি, নাচের ভিডিও, বিলাসী জীবনযাপনের নমুনা, সবকিছু জন্ম দিয়েছে নানা আলোচনার। হামলায় অংশ নেয়া যে 5 জঙ্গির ছবি প্রকাশ পেয়েছে, তার মধ্যে 4 জনের পরিচয় এরই মধ্যে পরিষ্কার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের চিনে পরিচয় প্রকাশ করেছেন। এমনকি জঙ্গি রোহান ইবনে ইমতিয়াজের বাবা এটিএন নিউজে সরাসরি ফোন করে শঙ্কা প্রকাশ করেছেন। একজন বাবা হিসেবে আমার লজ্জার কথা, কষ্টের কথা আমি আর কি বলবো, আমার দুঃখের কথা। আমি একজন ব্যর্থ বাবাই মনে হয় এখন। মীর সামে মোবাশ্বেরের বাবা সিএনএনে কথা বলেছেন, তার ছেলের জঘন্য অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশের কাছে। I don't know what to say, but I want to apologize to them.
খায়রুল এবং শফিকুল ইসলাম নামের অন্য 2 জঙ্গির ঠিকানা মিলেছে বগুড়ায়। শুধু কেউ মুখ খুলছে না নিব্রাসকে নিয়ে। পত্রিকার খবরে তার বাবা জনৈক নজরুল ইসলাম, বাড়ি উত্তরায়। সচেতন উত্তরার মানুষ এমন নিব্রাস আরও হতে পারে সেই শঙ্কা নিয়েও কোথাও নাগরিক দায়িত্ব পালন করেননি, মুখ খুলেননি নিব্রাসকে নিয়ে। তবে এই প্রশ্নের উত্তর জানাটা কিন্তু জরুরি, কারণ এখন পর্যন্ত যেসব জঙ্গির পরিচয় ও ঠিকানা মিলেছে তার আশেপাশে খোঁজ মিলেছে এদের মতো নিখোঁজ হওয়া আরও অনেক তরুণের খবর। কাজেই নিব্রাস ইসলামের পরিচয় জেনেও যারা চুপ রয়েছেন, জেনে কিংবা অজানায়, তারা হয়তো আরও অনেকের জঙ্গি হয়ে ওঠার ভয়ঙ্কর পথকে সুগমী করছেন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রশিদ ভাই, আপনারা নিঃসন্দেহে ঠিকই বলেছেন যে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকে এড়িয়ে যাচ্ছেন। আর তার চেয়েও বেশি আমি দায়ী করব আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের জঙ্গি হওয়ার পেছনে বা তাদের পথটা কত সুগম করেছেন এটি খতিয়ে দেখার আমার মনে হয় খুব বড় দরকার আছে। আপনি যেমন বললেন যে নিব্রাসের বাবা বা আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসেনি, আমার কাছে এখন দুঃখ লাগছে যে উনি বললেন যে নিব্রাস হচ্ছে মালয়েশিয়া মোনাশ ইউনিভার্সিটির ছাত্র ছিল। কিছুক্ষণ আগেই আমি ইন্টারনেটে দেখছিলাম যে মোনাশ ইউনিভার্সিটি স্বতঃপ্রণোদিত হয়ে তারা বলেছে যে তারা ফেসবুক থেকে জানতে পেরেছে, তাদেরকে কেউ কমপ্লেন করে নাই, তারা এই বিষয়টা জেনে তারা হচ্ছে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন এবং খতিয়ে দেখছেন যে মোনাশ ইউনিভার্সিটি তাদের এই জঙ্গি হওয়ার পেছনে কোনো অবদান রেখেছে কিনা। কিন্তু আমাদের এই দেশে যেগুলো নর্থ সাউথে পড়েছে, যারা স্কলাস্টিকাতে পড়েছে, ব্র্যাকে পড়েছে, এখন পর্যন্ত আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের একটিও রিয়াকশন দেখছি না যে তাদের ইউনিভার্সিটির ভেতরে জঙ্গির পাঠশালা আছে কিনা। তো সেটি প্রমাণ করে যে এখানে পাঠশালা আছে, এটি আমাদের কাছে এরকম একটা ধারণা দিচ্ছে। মানে এটা নিয়ে তাদের কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নেই, মাথা নেই, আমরা আরো কোনো দায়বদ্ধতা নিজে থেকে স্বীকার করি। আর নর্থ সাউথ নিয়ে তো মানে রিপিটেডলি কি অনেকবার করে অ্যাজ ওয়েল অ্যাজ স্কলাস্টিকাও আছে। এর আগে আমরা অনেকগুলো জঙ্গিকে স্কলাস্টিকা দেখেছি, এখনো 2-4টা বন্দীও আছে যারা, তারাও এখানকার ছাত্র। তারা কথা বলছে না, তারা কোনো দায়বদ্ধতার জায়গাতে আসতে চাচ্ছে না। সেখান থেকে একটা প্রশ্ন আসছে যে আমাদের দেশের প্রাইভেট পয়েন্ট অফ স্মার্টনেস হয়ে গেছে এখন, যে আসলে এখন বোধহয় এটার কাটতিটা বাড়বে স্কলাস্টিকা এবং তার বাবা মারা যদি জঙ্গি তৈরি করতে চান তাহলে এই সব জায়গাতেই তাদের পুত্র সন্তানদের পাঠাবেন না। অনেকের বোধের জায়গাটা এরকম যে এটা তো একটা ওই যে আমরা বলি যে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা এক ধরনের হিরোইজমের জন্য যাচ্ছে, এখন বাবা মাদের তো অনেক সময় স্মার্টনেস। আমরা এটা বলছি যেহেতু আমাদের এখানে সামাজিক দায়বদ্ধতা বা ইনস্টিটিউশনাল দায়বদ্ধতা এত দুর্বল, এত পুয়ার, যারা এটাকে পরিচালনা করছেন তাদের মস্তিষ্কের ভেতরে তারা ওই রকম আলোকিত বিষয়টি উঠিয়ে জাতিকে দেখাতে পারেননি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখন সরকারকে এটি দেখাতে হবে যে আমাদের এখানে একটা নতুন আইন করতে হবে, যে আইনে এইসব বিশ্ববিদ্যালয়ে যাতে জঙ্গি পাঠশালা চলতে না পারে, তারা যেসব শিক্ষককে নিয়োগ দিচ্ছেন, এটা আমি এর আগেও বলেছি, তার উপরে একটা ফিল্ট্রেশন বা একটা সরকারি নিয়ন্ত্রণ আসতে হবে, বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে প্রতিটি শিক্ষক যারা উগ্র মতাদর্শ বা এরকম সহিংসতা বা এই উঠতি কোমলমতি শিশুদের হাতে হত্যা করার যে চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, সেটিকে ঠেকাতে হলে যে এখানে আমাদের শিক্ষককে আর ছাত্রকে বিযুক্ত করতে হবে। শুধু সেই সব শিক্ষকরাই শুধু পড়াবেন, ছাত্রদের কাছে যাবেন যারা মানবের শিক্ষা দেন, যারা মানুষ তৈরি করার জন্য চেষ্টা করেন। বাট কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি মানুষ তৈরির বদলে দানব তৈরির কোনো প্রক্রিয়া দেখা যায়, তাকে অবশ্যই এই ছাত্র থেকে যদি বিযুক্ত করতে আমরা না পারি, তাহলে জাতি আরও বিপদের সম্মুখে যাবে। সেজন্য এখানে একটা নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আমার মনে অবশ্যই চালু করা উচিত। এইসব বিশ্ববিদ্যালয় বলেন, বিদ্যালয় বলেন, কতগুলো বিদ্যালয় তো নোন যে তারা এই র্যাডিক্যাল থটসকে প্রচলিত করার জন্য আমি আরও কতগুলো নাম বলতে পারি যেগুলো দৃশ্যমান, যেটা আমরা দেখতে পাই। তো সেখানে আমার মনে এখন সময় এসেছে যে আমরা যদি এটি শুধু আমরা জঙ্গির কথা বলছি, আমরা গোয়েন্দা বাহিনীর কথা বলছি, কিন্তু আমরা এই সমাজের এই জায়গাটা বলছি না। এখন তার বাবা মায়ের কাছে যেতে হবে, ওখানে একটা গবেষণা করতে হবে যে তারা কোথা থেকে প্রথম এই জঙ্গি দর্শনে তাদের কাছে এসে পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে। তো সেখানে বাবা মায়ের একটা বড় ভূমিকা আছে যে তাদের টোটাল তার লাইফস্টাইল থেকে বাবা মা একটা প্রজেকশন দিতে পারবেন, এই পয়েন্টে এসে আমার ছেলে বিপথে চলে গেছে।
সেই পয়েন্টের সময় সে কার টাচে ছিল, স্কুলে টাচে ছিল নাকি প্রাইভেট টিউটরের টাচে ছিল, না তার নর্থ সাউথের টাচে ছিল, না মোনার্সের টাচে ছিল, সেখান থেকে আপনি বের করতে পারবেন। আর আরেকটি জিনিস হলো আমার মনে হয় যে আমাদের দেশে এই জিনিসটাকে আমরা কখনোই গুরুত্ব দিইনি। আমরা হয়তো মানে যেহেতু আমাদের একটা ইসলাম ভীতি আছে, যেটির উপর গুরুত্ব দিলে লোকজন নাস্তিক বলবে, ওরাই নাস্তিক বানাই দেবে আপনাকে, এই ভীতির কারণে একটা কম্প্রোমাইজ আছে, যেটা সোশ্যাল বলেন, ফ্যামিলিতে কম্প্রোমাইজ আছে। সেই কম্প্রোমাইজের কারণে আমরা এই কথা বলছি না। আমরা বলছি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আপনার বিরুদ্ধে আইন আছে, কিন্তু আপনি যদি ধর্মের নামে বিদ্বেষ ছড়ান, হিংসার মতাদর্শ ছড়ান, তার জন্য আপনি কাকে ধরছেন? কাউকে এবং ধরছেন না। মানে ধর্মের নামে যখন নাকি এরকম বিধ্বংসী কাজ করি, যখন নাকি দেশ নষ্ট করি, মানে সেটা তাহলে আসলে যারা এই মতাদর্শ ছড়াচ্ছে, ধরেন আমি দেখেছি আমাদের এখানে অনেক মসজিদে বয়ান হয়, এমন বয়ান হচ্ছে যে বলছে যে এইটুকু সরকার আমাকে বলেছে বলতে, কিন্তু এটা আমি মানি না, সেটাও তারা বলে। হ্যাঁ, আমার বয়ান হচ্ছে এটি, সেটি সহিংসতার বয়ান। তো সেরকমভাবে আপনি দেখেন যে আমাদের এই যে জঙ্গিত্বের এই ঘটনাটাকে যেভাবে আমাদের কন্ডেম করা উচিত, শ্রেণীর এক অংশ সেটি কন্ডেম করছে না। তার মানে এই বয়ানের ব্যাপারে যদি একটু ছোট্ট একটা প্রশ্ন, মানে ধরেন আপনি শুনেছেন, মানে এটাও একটা দায়বদ্ধতার একটা জায়গা, মানে আমাদের আইনি দায়বদ্ধতা করতে হবে, না আমাদের ইনভলভমেন্টের ব্যাপার। বয়ানটি হয়তো ঘটনাচক্রে আপনিই শুনেছেন, এটার ব্যাপারে যে ব্যবস্থা নিতে হবে স্যার, এটা আপনি আমি বলছি যেহেতু আমাদের আইনি বাধ্যবাধকতা নাই বলে আমাদের আইন রক্ষাকারী এটি ব্যবস্থা নেয় না। তারা বলে আমরা নজরদারিতে দেখছি, এইসব করছি, মানে কিন্তু আপনি জানিয়েছেন, আপনি আইন করে দেন, আপনি জানিয়েছেন যে কনসার্ন জায়গায় আপনি জানিয়েছেন যে যদি স্পেসিফিক এরকমই বলে থাকে যে সরকার আমাকে এটুকু বলতে বলেছে কিন্তু আমি এটা মানি না, আমি এটা সেটা বলছি যে এই জায়গাটা আপনি ঠেকাবেন কেমনে? ধরেন আজকে বাজারে অসংখ্য ক্যাসেট পাবেন যেখানে সাইদির কি বলে কি চলছে, বয়ান চলছে, ওয়াজ চলছে, সেখানে কি ছড়াচ্ছে, এই হিংসা ছড়াচ্ছে, এটাকে আপনি বন্ধ করবেন কেমনে? তাহলে এখানে যদি আপনি একটা আইন করতে পারেন যে এরকম ধর্মীয় বিদ্বেষ যারা ছড়াবে, সহিংসতার মতাদর্শ যারা ছড়াবে, যারা মানুষ তৈরির বদলে হিংসা বা চাপাতি তুলে দেবার মতাদর্শ ছড়াবে, এটিও আইনের আওতায় আসবে একটা অপরাধ হিসাবে। তাহলে আমার মনে হয় এখানে একটা মারাত্মক ধরনের আমরা মনে হয় একটা ইম্পেডিমেন্টস বা প্রতিবন্ধক সৃষ্টি করতে পারবো। সেটি না হলে এই মুখে মুখে যতই আমি বলি নজরদারিতা করছি, এটি খুব একটা কাজ দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটু সুলতানা কামাল আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো সাজেশন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ বলেছেন। সবকিছু যদি আমরা একসাথে মানে এক কথায় বলতে যাই, তাহলে বলি যে নিরাপত্তার যে এখন অনিরাপত্তার এক ধরনের বোধ তৈরি হয়েছে। আমরা এতদিন যে কোনো কিছু ঘটনা হলেই সেটাকে একটু পলিটিসাইজ করার চেষ্টা করতাম, কখনোই এক হবে না, কখনোই গণতন্ত্র না হলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এখন আর এই ঘটনার পরে আর এত গণতন্ত্র, এত একসাথে হওয়া, এগুলোর দিকে তাকাচ্ছে না। সবাই বলছে নানা রকমের, যে অ্যাসাইন্ড ফোর্সের কথা বলেছেন, সামাজিক ভাবে যে সবাইকে দায়বদ্ধতার কথা বলেছেন। তার মানে আসলে নিরাপদে থাকাটা কস্টলি, এবং এটার জন্য সবাইকেই কন্ট্রিবিউট করতে হবে, সবাইকে পে করতে হবে। যদি আমি মানবাধিকার কর্মী সুলতানা কামালকে বলি, তার কাছে জানতে চাই অ্যাসাইন্ড ফোর্স, আবার যদি বলি জঙ্গি দমনের অ্যাসাইন্ড ফোর্স, সেটা নিয়েও তো আবার নানা রকমের ওই ডিবেট, হিউম্যান রাইটস ইত্যাদি নানা রকম কিছু আসবে। তখন আমরা আসলে নিরাপত্তা আগে নাকি আমরা কোনটা আগে, আমরা কোন জায়গায় যাব? না, আমি মনে করি যে নিরাপত্তার সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘর্ষ নাই, থাকার কোনো প্রয়োজন নাই। আমরা যদি অ্যাসাইন্ড ফোর্সও নিয়োগ করি, অ্যাসাইন্ড ফোর্সের কিন্তু নির্দিষ্ট কতগুলি কার্যবিধি থাকবে। আমি সেজন্যই বারবারই বলছি যে আমরা কখন আপত্তি তুলি, যখন দেখা যায় যে সেই ফোর্স অন্যভাবে নিজেদের ক্ষমতাটাকে ব্যবহার করছে, যেখানে ক্ষমতাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সেখানে করছে। সেখানে করতে গেলে হয় কি, যেখানে তার করার কথা সেখানে তার দুর্বলতা দেখা দেয়, অন্য জায়গায় অনেক বেশি তার উপস্থিতি কিংবা তার কার্যকারিতা দেখাবার চেষ্টা করে সে। সেই জন্যই তাকে একেবারে সৎভাবে, স্বচ্ছভাবে তার কাজটা তাকে করতে হবে। এবং এটা তো অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে যে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হলে কিছু কিছু ক্ষেত্রে যে আইন কানুনগুলি হবে, সেখানে কিছু কিছু শাস্তি আছে যেগুলি অত্যন্ত কঠোর শাস্তি, যেগুলি শুধুমাত্র সেই ব্যক্তির জন্যই প্রযোজ্য হবে যে আইনের মাধ্যমে যে সেটা প্রমাণিত হয়ে সেই শাস্তিটা পাওয়ার যোগ্য হবে, তার কাছেই যাবে। সেগুলি না করে সেটা যখন এলোমেলো ব্যবহার হয়ে যায়, সেখানে আমরা আপত্তি করি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, অন্য কোথাও আমরা করি না। আরেকটা জিনিস যেটা হলো যে হ্যাঁ, অবশ্যই
মানুষের বাক স্বাধীনতা তো থাকতেই হবে, কিন্তু হেট স্পিচ বলে যে বিষয়টা আছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু কোনো গণতন্ত্রের বিরুদ্ধেও ব্যাপার না, মানবাধিকার বিরোধী ব্যাপারও না। কারণ সব জায়গায় বলা হয়েছে যে অন্যের প্রতি ঘৃণা জন্মায় কিংবা অন্যকে বিপদে ফেলে সেরকম কথাবার্তা যে কার্যক্রম কিংবা যে কোনো কিছুই থাকুক না কেন সেটার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিতেই পারে। আমাদের যেই দাবিটা থাকে সেটা হলো যে যেই ব্যবস্থাটা নির্দিষ্ট করা থাকে, যেটা আমাদের সংবিধানের নির্দেশনার মধ্যে আছে, সেইভাবেই ব্যবস্থাটা নেওয়া হোক, অন্য কোনোভাবে নেওয়া না হোক। কাজে এখানে কিন্তু কোনো রকম কনফ্লিক্ট হবে না। আরেকটা জিনিস আমি জেনারেল রাশিদের সঙ্গে যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের একটা শিক্ষানীতি তৈরি হলো। সেই শিক্ষানীতি কিন্তু অত্যন্ত প্রগতিশীল উদার একটা শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু পেয়েছি, যেটা আমরা অত্যন্ত আমি বলবো যে আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম। সেটাও তো আমরা অনবরত আপোষকামিতার মধ্যে নিয়ে যাচ্ছি। আমরা ছবি বদলাবার কথা বলছি, আমরা কথা বদলাবার কথা বলছি, যে যতটুকু প্রয়োগ করতে চায় ততটুকু নিয়ে ছেড়ে দিচ্ছি, পুরাটা আমরা ব্যবহার করার কথার উপরেও কোনো জোর দিচ্ছি না। একটা রাষ্ট্র যদি কোনো একটা ব্যবস্থা দেয়, যেই ব্যবস্থাটা মুক্তিযুদ্ধের চেতনার আঙ্গিকে তৈরি করা হয়েছে, আমাদের সাংবিধানিক নির্দেশনার অনুযায়ী তৈরি করা হয়েছে, সেটা মানতে তো এই দেশের যে কোনো পাবলিক ইনস্টিটিউশন বাধ্য। সেটা তারা করবে না কিসের জন্য? যে সরকার এতটুকু বলেছে কিন্তু এটা আমি মানি না, আমি অন্য কথা বলবো, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এবং ব্যবস্থা নিতে সংকোচটা কোথায়? এই যে জেনারেল রশিদ যে কথাটা বলেছেন যে সেখানে তো আমাদের একটা আপোষকামিতা কাজ করে, আমরা তো অনবরত ছাড় দিচ্ছি এবং আমরা কি চোখের সামনে দেখছি না যে কতগুলি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা একেবারে খোলাখুলিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে কথাগুলি সেগুলি তাদেরকে শেখাচ্ছে, আমাদের যে উদারনৈতিক যে সংস্কৃতি আছে সেটার বিরুদ্ধে তাদেরকে নিয়ে যাচ্ছে, পোশাকে আশাকে কথায় বার্তায় চাল চলনে সব কিছুতে কিন্তু বাংলাদেশের পরিচয় সেখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ বলতে যে স্বরূপটা আমরা চিন্তা করেছিলাম যে একটা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক উদার মধ্য, যেটা আমরা সবসময় বলেছি যে এমন একটা দেশ হবে যেখানে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচবে, আইনের চোখে সকল নাগরিক সমান হবে। সেটা তো হতে দিচ্ছে না। এখানে তো অনবরত যারা সংখ্যাগরিষ্ঠের ধর্মের বাইরে আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে, যারাই অন্য কোনো কথা বলছে তাদের উপরে আক্রমণ হচ্ছে, যারাই ভিন্ন মত প্রকাশ করছে তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই যে গুলশানের ঘটনাটা অবশ্যই আমাদের একটা হৃদয় বিদারক অবস্থার মধ্যে নিয়ে এসেছে। আমরা কেউ মাথা তুলে তাকাতে পারছি না একজন আরেকজনের দিকে, এরকম অবস্থা নিয়ে গেছে। বোধহয় বিডিআর এর ঘটনার পরে এটা আরেকটা বিরাট বড় ধাক্কা আমরা খেলাম। কিন্তু ইতোমধ্যে কি আরো অনেকগুলি হত্যাকাণ্ড হয়ে যায়নি? প্রতিদিন হচ্ছে, কিন্তু রাষ্ট্র বলছে কিংবা সরকার বলছে যে রাষ্ট্রের পক্ষ থেকে যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এগুলি একটার সঙ্গে আরেকটার কোনো যোগাযোগ নাই, এটা এরকম। আজকে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে এটা পূর্ব পরিকল্পিত ছিল। তো এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল এটা কিন্তু বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন হয় না। এবং আমাদের আইজি মহোদয় বলছেন যে এদেরকে আমরা খুঁজছিলাম, এতদিন ধরে পাই নাই, এখন তারা মারা গেল। মানে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত বক্তব্যের কি অর্থ থাকতে পারে? হ্যাঁ, কাজে কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা কিন্তু ইংরেজিতে যেটা বলে যে আমরা এই উগ্র জঙ্গিবাদী যে শক্তি আছে তাদের কাছে কিন্তু সারাক্ষণ সাকাম করছি সমস্ত জায়গায়। সেটার থেকে আমাদেরকে উদ্ধার পেতে হলে আবারও জেনারেল রাশিদের সঙ্গেই বলছি, যেটা ইন্দ্রজিৎ বলেছেন যে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে। মানে একটা কথা আজকে আমাদের অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজেদের জন্য বলতে হবে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কিরকম দেশ দেখতে চাই, কিরকম দেশ গড়তে চাই। মানে আমাদের দেশটাকে আমরা আসলে জঙ্গিবাদের হাতে ছেড়ে দিতে চাই, নাকি সেটা থেকে উদ্ধার করে প্রকৃতপক্ষে একটা মানুষের বাঁচার মতন দেশ করতে চাই, এবং সেই সিদ্ধান্ত প্রতিটি নাগরিককে নিতে হবে। মানে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে, এই প্রশ্ন রাখার আর কোনো সুযোগ নেই। আমরা জানি বাংলাদেশের মানুষ শান্তিকামী, স্বাধীনতার প্রিয় মানুষ, এবং যেভাবে স্তম্ভিত বাংলাদেশ, সেইখানে আর এটা আমরা যে জঙ্গিবাদের কাছে ছেড়ে দিতে চাই না, বাংলাদেশ যে হারবে না সেটা আমি সকল বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলে দিতে পারি। এটার জন্য গণভোট করার আর কোনো দরকার নাই। কিন্তু কাজ কোন কোন জায়গা থেকে কে কে কোথা থেকে শুরু করবে। আমরা যখনই আমার মাঝে মধ্যে একটু অনেক সময় অসুবিধা লাগে, আজকে আমরা বললাম যে যখন মাশরাফি যখন নাকি ছক্কা পিটিয়ে যখন নাকি ক্রিকেটে বাংলাদেশকে জিতে আনে, তখন আমরা হলাম সবাই আমরা বাংলাদেশ। আবার যখন নাকি এরকম একটি
মানে জঘন্য ঘটনা যখন নাকি ঘটে এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের ব্যবসা চলবে কিনা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট থাকবে কিনা, জাপানিজ তাদের সব রকমের এইড তুলে নিবে কিনা, সেরকম একটা জায়গায় অনেক বিশিষ্ট মানুষরা বলেন তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশকেও সিদ্ধান্ত নিতে হবে, এরকম একটি কথা বাংলায় বলেন। তখন মনে হয় যে বাংলাদেশ যখন বিপদে পড়ে তখন সেখান থেকে নিজেকে আলাদা করে বলাটা, এইটা তাহলে আসলে কোন বাংলাদেশের মানুষ? যাই হোক, আমরা কোথায় কে কোন জায়গা থেকে শুরু করব সেই উত্তর নিশ্চয়ই আমাদের যারা স্টুডিওতে আছেন তাদের কাছ থেকে শোনার সুযোগ থাকবে, আর যারা বসে আছেন তারা নিশ্চয়ই অতিথিদের কথা শুনবেন, নিজের জায়গা থেকেও নিজের প্রশ্নের উত্তর নিজেরা নেবেন। আশা করি আমাদের ছেড়ে যাবেন না। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। মিসিং আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ নিরাপত্তা বিশ্লেষক, তিনি আছেন আমাদের সঙ্গে, সমকাল পত্রিকার সাংবাদিক ইন্দ্রজিৎ সরকার, তিনিও রয়েছেন। আমরা যেই জায়গায় ছিলাম আলোচনার, কে কার জায়গা থেকে শুরু করব, কিন্তু তার আগে সুলতানা কামাল একটু বলেছেন যে এই গুলশান ঘটনার পরে সেই ডিনায়ালের জায়গাটা থেকে একটু বোধহয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরে এসে তিনি বলেছেন হোমগ্রোন এবং পূর্ব পরিকল্পিত। আমি একটু ইন্দ্রজিৎকে একটু যোগ করবেন, আপনি তো ফলো করছিলেন কয়দিন ধরে। হোমগ্রোন বলার জন্য কি আমাদের আসলে মানে যথেষ্ট প্রমাণ ইত্যাদি আছে কিনা? মানে আইএস নয়, মানে তুমি মিথ্যা বলেছো তা না বলে আমরা বলছি অসত্য, এরকম একটি ব্যাপার। হোমগ্রোন হলেও এখানে আইএস এর কোনো ছাতা কি নাই? মানে রিপোর্টার হিসেবে আপনার অবজারভেশন কি বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। এবং এই আইএস আছে কি নেই এই বিতর্কটা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের পুলিশ মহাপরিদর্শক, র্যাব সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা, সরকারের কর্তাব্যক্তিরা বলেছেন যে দেশে আইএস নেই। কিন্তু এই ঘটনার পর এটা বলা আমার মনে হয় একটু সত্যের অপলাপই হয়ে যাবে। কারণ আমরা যখন আপনি আবার বলতেও পারবেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী আইএস নেই কথাটি বলেননি, কিন্তু তিনি বলেছেন হোমগ্রোন। হ্যাঁ, এই হোমগ্রোনের ব্যাখ্যা আমি দিচ্ছি যে এটা ঠিক যে যাদের কথা বলা হচ্ছে জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট ধরা পড়েছে বা নিহত হয়েছে, তারা সবাই তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই পরিবারের কেউ না কেউ আত্মীয় স্বজন। তো তাই যদি হয় তাহলে তো তারা মানে হোমগ্রোন, এখানকারই, এবং এখানকার জল আবহাওয়ায় বেড়ে উঠছেন এবং এখান থেকেই তারা হয়তো আন্তর্জাতিক কানেকশনের মাধ্যমে হয়তো প্রযুক্তির কল্যাণে সেটা অনেক সহজ হয়েছে, তারা জঙ্গি সংস্পর্শে এসেছেন, এখানে বড় হয়েছেন, কিন্তু আইএসের সঙ্গে কানেক্টেড না, এটা কিন্তু বলার সুযোগ নেই। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঘটনার রাতে ওই হলি আর্টিসান বেকারি নামের রেস্তোরাঁটিতে যেদিন আক্রমণ হয়, আমরা গভীর রাতেও যখন নিশ্চিত হতে পারিনি যে ঠিক কতজন জিম্মি ভেতরে আছেন এবং তাদের কি অবস্থা, আমরা নিশ্চিত হওয়ার অনেক আগে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানোরও অনেক আগে, সেটা অনেক আগে রাতের বেলা রাতে তারা টুইট করেছে এবং সংখ্যাটা কিন্তু এক্সাক্ট মিলে গেছে। এবং তারা বলেছিল 20, বিবিসি একেবারে নিশ্চিত হয়ে তখন রাত 1:20 বা ওরকম একটা সময় তারা নিশ্চিত তারা ইয়ে করেছে। এবং প্রথম তথ্যদাতা কিন্তু ওই মানে আইএসের টুইটটাকেই কিন্তু প্রথম সোর্স হিসেবে ধরা হচ্ছে এবং তখন আমরা বিশ্বাস করিনি, কারণ এর আগে আইএস অনেক ঘটনাতেই দায় স্বীকার করেছে এবং আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে এগুলো এখান থেকেই কেউ মানে দুষ্টুমি করছে বা সঠিক নয়, বিভ্রান্ত করছে। কিন্তু যখন পরের দিন অভিযানের পরে বলা হচ্ছে সফল অভিযানের পরে সেনা সদরের ব্রিফিংয়ে যখন বলা হলো যে হ্যাঁ 20 জনই মারা গেছে, ওই মানে কি বলে এটাকে, জঙ্গিদের হাতে 20 জন মারা গেছে, জিম্মি 20 জনকে গুলি করে বা চাপাতি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, সেই সংখ্যাটা 20। এই দুটি সংখ্যা যখন মিলে গেল তখন একটা ব্যাপার কিন্তু এসেই যায়, আপনি কিভাবে তাহলে অস্বীকার করেন? আইএস যদি
আগের দিন রাতে জানে, আর আমরা লোকাল সাংবাদিক হয়ে আমরা ঢাকা থেকে আমরা ঘটনাটি কাভার করে পরের দিন জানছি, তার মানে আইএস আমাদের থেকে অনেক আগে জানছে এবং সঠিক তথ্য জানছে। তার মানে নিশ্চয়ই আইএসের সঙ্গে এখানকার হোমগ্রোনও যদি তারা হয়, তাদের কোনো একটা যোগাযোগ আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। নিশ্চয়ই আমার মনে হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এই ব্যাপারে অনেক কিছু আমি জানি বলতে না পারেন। যে আইএস আছে কি আইএস নেই, সেটি কত বড় গুরুত্ব বাংলাদেশের জন্য করে, সেটি আমি ওইটাকে মনে করি না। প্রথম হচ্ছে এটি বাংলাদেশের, উনি যেটা বলেন বাংলাদেশের সন্তান, তারা এটা করেছে, কারা তাদেরকে করিয়েছে। তো এটি হচ্ছে নেতৃত্বটা কোথায় লোকেটেড, এটি হলো আমার প্রশ্ন। স্যার, আমার আরেকটু প্রশ্ন, যদি হোমগ্রোনই হয়, না কিছু তো অ্যাচিভ করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটে। এক পর্যায়ে সিএনএন থেকে বলা হচ্ছিল যে রাত 1টা-1:30টার সময়, আপনি ফলো করেছেন স্যার, আমি জানি, বলা হচ্ছিল যে এখন তো বাংলাদেশকে ফেল রাষ্ট্র বলাই যায়, এরকম একটি কমেন্ট করেছে। এবং হোমগ্রোন যারা, আমরা বললাম যে বিদেশিরা না, আইএস না, তারা না, দেশের লোকজন তারা করেছে। ফেল রাষ্ট্র করার জন্য হোমগ্রোনদের আসলে স্বার্থটা কোন জায়গায় গিয়ে করবে? সেটা আমি বলছি যে এদের নেতৃত্ব যারা তাদেরকে আদেশ করেছেন, সেই জায়গাটা তো আমরা এখনো চিহ্নিত করতে পারিনি। এখন এই আদেশ করার ব্যক্তিটা কোথায় অবস্থান করছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি সেই আদেশ করার ব্যক্তিটা আইএসের লোক হয়ে থাকে, তাহলে এটা আইএস, এরা সবাই আইএস। আর যদি সেই লোকটি বাংলাদেশে এই যে আমাদের হোমগ্রোন যে টেরোরিস্ট আউটফিট আছে তাদের ভেতরে যদি থাকে, তাহলে এটি হোমগ্রোন। তো সেই জায়গাটা আইডেন্টিফাই যতক্ষণ না করতে পারছি, তখন স্বভাবতই যা কিছুই আমরা বলছি সেটি হচ্ছে অনুমান ভিত্তিক। তা আমি সেটাই বললাম যে অনুমান ভিত্তিক কথা বলার জন্যে, যেটি উনি সাইবার কানেকশনের কথা বললো, এই যে ডিজিটাল কানেকশন, ইট ইজ ট্রু, এটা ঘটেছে। তার সাথে যে এই হামলার সাথে আইএসের ওটা ঠিক আইএস বললে ভুল হবে, আইএসের মুখপাত্র সো কল নট অ্যাপ্রুভড, তো যেটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জেনেছি, তো ওখানে ছিল। এখন সেই আক্রমণটা যখন অরল্যান্ডোতে হলো, তখন তো একই কথা বারাক ওবামা, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, একই কথা বললো, যেটি এটি হোমগ্রোন, এটা আইএস নয়, আইএসের উপরে তার আনুগত্য আছে। তো এরকম আইএসের সাথে আনুগত্য আছে, কিন্তু সেই আনুগত্যের বিষয়টি কে কাজে লাগিয়েছে? আইএস কাজে লাগিয়েছে না আমাদের দেশের কোনো সংগঠন বা কোনো নেতা? সেজন্য আমরা বলেছি যে জঙ্গিদের কতগুলো জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে আমরা বোধহয় এলোপাথারি জানি। তো সেখানে একটি হলো জঙ্গি সংগঠনের কি অবস্থা, একটি হলো জঙ্গি নেতৃত্ব কোথায় আছে, কারা দিচ্ছে, আরেকটি হলো জঙ্গিতে কারা পৃষ্ঠপোষকতা করছে। এটির উপরে এদের আপনি রিসার্চ বেসড বলেন আর এভিডেন্স বেসড বলেন, উই মাস্ট হ্যাভ সাম পিকচার। সেটি দরকার হলে জনসমক্ষে প্রকাশ করা যেতে পারে। তো সেটি আমাদেরকে গড়ে তুলতে হবে, তারপরে আমরা এটাকে কমেন্ট করতে পারবো যে আইএস আছে কি নেই। তবে এই জায়গাটার সাথে আমি এখন একটা জিও পলিটিক্যাল ইকুয়েশন মিলাতে চাচ্ছি, যে ইস্তাম্বুলে যে এয়ারপোর্টে যে বম্বিং হলো, সেটির পর থেকে সৌদি আরবেতে গত রাত্রে 3টা বম্বিং হয়েছে, এবং মসজিদে নববী, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ক নামে পরিচিত, সেখানেও আইএস হামলা করেছে। তার এরপরে হচ্ছে আজকে আবার ইন্দোনেশিয়াতে একটা হয়েছে, ইরাকে হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট তাদের হামলাতে আমার মনে হয় প্রায় 250-300 জন মুসলিম মারা গেছে আর কি, এবং সবগুলো মিলালের সংখ্যা বেশি হবে। তখন বোঝা যাচ্ছে যে আইএসের বর্তমান জিও পলিটিক্যাল কন্ডিশনে যে তার অস্তিত্বের সংখ্যা একটা সৃষ্টি হয়েছে, সে চারিদিকে আক্রমণ করার চেষ্টা করছে তার অস্তিত্ব জানান দেওয়ার জন্য, এবং সেই রাষ্ট্রের ভূমিকা আইএসের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে সেটিকে সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশ তাদের ওই লক্ষ্যবস্তুতে না হলেও তাদের যে টার্গেটিং টু দ্য ফরেনার্স, সেটি কিন্তু সেটির সাথে একটি সম্পৃক্ততা দেখা যায়। আর আইএসের যে মূল যে লক্ষ্য, এবং বাংলাদেশে আইএস হলে পারে তাদের যে সুবিধাটা আছে, সেটি আমরা একটু দেখি। এটি সুন্নি রাষ্ট্র, এবং সুন্নি রাষ্ট্র বলে আইএস মনে করে, যদিও আমাদের সুন্নি এবং তাদের সুন্নির মধ্যে পার্থক্য আছে। আমরা হচ্ছে সুফিবাদের সুন্নি, আর ওরা হচ্ছে ওহাবিবাদের সুন্নি। তো ওহাবিবাদ কিন্তু সুফিবাদকে আবার রিকগনাইজ করে না। তারা বলে যারা সুফিবাদী সুন্নি তারাও হচ্ছে কি বলে ইনফিডেলস, মানে হচ্ছে খারিজ, ইসলামের বাইরে তাদেরকে হত্যা করা যায়। তো এই ইকুয়েশনে হচ্ছে যে আমাদের সাউথ এশিয়ায় বাংলাদেশের অবস্থানটা তারা যদি সংহত করতে পারে, একটা রিক্রুটিং গ্রাউন্ড হয়, প্রচুর জেহাদি পাওয়া যাবে এখান থেকে। আরেকটি হলো যে যদি ভারত তাদের লক্ষ্যবস্তুতে থাকে, তাহলে বাংলাদেশের এই যে জিওগ্রাফিক অবস্থানটা ভারতকে ডিস্টাবিলাইজ করবে ইকুয়ালি,
শুধু বাংলাদেশ ডিস্টেবিলাইজ হবে না। তো সেই সূত্রে এখানে এটি একটি আমি বলবো একটি লুক্রেটিভ টার্গেট ওই ক্ষেত্রে, কিন্তু তাদের ওভারঅল যে স্ট্র্যাটেজি আছে সেটির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখনো তাদের ফোকাসে আছে বলে আমি মনে করি না। তখন এই বিতর্কের চেয়ে আমাদের কথা হলো আইএস থাকুক আর নাই থাকুক, বাট আমার নিরীহ মানুষ তো মরছে, আমি আমার দেশকে প্রোটেক্ট করতে চাই, আমার নিরীহ মানুষকে বাঁচাতে চাই। সেখানে বাঁচানোর জন্য যে আমার যে স্ট্র্যাটেজিটা, আমি এখানকার যে থ্রেটটা আসছে সেই থ্রেটের সাথে ইন্টারন্যাশনাল কানেকশনস তো থাকবেই। টাকা আসছে কোত্থেকে, ঠিক আছে, অন্য গোয়েন্দা বাহিনী তো সহায়তা করছে, মানে এগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয়। কিন্তু তার সঙ্গে যে ওই যে বলছে যে হোমগ্রোন ইত্যাদি, তার সাথে যে মাইক্রো যে বিষয়গুলো আমরা এই জাস্ট বিরতিতে যাবার আগে বলছিলাম যে ধরে নিলাম আমরা হোমগ্রোন, কিন্তু কে কার জায়গা থেকে কিভাবে কোন কাজটা শুরু করব। সুলতানা কামাল শিক্ষা নিয়ে কথা বলেছেন, সাইকি পরিবর্তন ইত্যাদি অনেক কিছুই আছে। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সারাক্ষণই তো থ্রেটের মধ্যে 20 জন 28 জন একটা ঘটনায়, এরকম একটি ঘটনায় শুধু 28 জন তো নয়, তার সঙ্গে সব কত যাবে আমরা জানি না, এটা শুরু হয়েছে। তার মানে সবই তো বিদেশি, বেশিরভাগই বিদেশি, এবং এখান থেকে যে অর্থনৈতিক যেই আক্রমণটা আমাদের মধ্যে হবে আর কি, আস্তে আস্তে হবে। আর সারা বিশ্ব জেনে গেল আসলে বাংলাদেশ এরকম একটি নৃশংস ঘটনা বাংলাদেশে হতে পারে, বাংলাদেশের ছেলেরা করে। এর চেয়ে তো আর খারাপ আর কোনো ঘটনা মানে অবশ্যই পারে না। আমাদের জাতির জন্য এটা লজ্জাজনক, কোনো সন্দেহ নাই। কারণ আমরা ছিলাম হচ্ছে একটা, সবাই আমাদেরকে জানতো যে অ্যাটলিস্ট এই হিংস্রবাদ বা জঙ্গিবাদ আমাদের মধ্যে নেই, সেটি একটি বিষয়। আপনি যে কথাটা বললেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, সাময়িকভাবে হবে, এটা ঠিক। আমার মনে হয় বিশ্বে যে জায়গাটা এসেছে, এই জন্যে বাংলাদেশকে এখন বাংলাদেশ বাধ্য হচ্ছে এখন আন্তর্জাতিক কোঅপারেশনের যে বলয়টা আছে সেটার ভিতরে ঢুকতে। কারণ এতদিন কিন্তু বাংলাদেশ তাদের নিজেদেরকে একটি নিজস্ব বলয়ের ভিতরে রাখতে চেয়েছিল যে এই ধরনের জঙ্গিবাদের সিকিউরিটিতে আমরা বিদেশিদের সাথে আমরা কোঅপারেশন করব, কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্টে যাব কিনা সে ব্যাপারে একটা দ্বিধাগ্রস্ত ছিল। এটি বাংলাদেশকে আর ওই অবস্থানে থাকতে দিল না। তো এটি এখন বাংলাদেশ হ্যাজ টু ওপেন দেয়ার ডোর ফর এভরিবডি টু কাম, বিকজ এখানে টার্গেটই হয়েছে কিন্তু বিদেশিরা। তো এই একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এরকম ঘটনা থেকে তো বিশ্ব মুক্ত না। এখন বাংলাদেশের এই ঘটনার প্রতি কেউ ক্ষুব্ধ হয়ে যদি বাংলাদেশ সরকার বিরোধী কোনো অবস্থান বা বাংলাদেশ বিরোধী অবস্থান নেয়, আপনি যেটা বলেন ব্যবসা ক্ষতিগ্রস্ত করবে, ওরা আসবে না, তো এগুলো যদি বিদেশি সরকাররা যদি ইচ্ছাকৃতভাবে করে, তা আমি বলবো সেটি হলো একটা ভুল কৌশল। কারণ জঙ্গিবাদের বিশ্বায়নের ক্ষেত্রে সবাইকে একসাথে লড়তে হবে। আর এটি না যে উনি তার দেশকে সিকিউর রাখলে উনি নিরাপদ থাকছেন, সব দেশকে সিকিউর রাখতে হবে। এবং তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে জঙ্গি হামলার উদ্দেশ্য তো এটি, যদি তার হামলার উদ্দেশ্যকে আপনি পরাভূত করতে পারেন তাহলে কিন্তু আপনি জয়ী হবেন। তো তাকে তার উদ্দেশ্য থেকে পরাভূত করতে হবে। সেক্ষেত্রে এই যে জাপান বলেন, ইটালি বলেন, আমি জানি তাদের ভিতরে অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখের ক্ষেত্রে বাংলাদেশকে আরো সমর্থন দিতে হবে যাতে তাদের ভবিষ্যতে তাদের নাগরিকরা এখানে নিহত না হয়, এবং যে ব্যবসা বাণিজ্য যে নর্মাল প্রসেস, যেটাকে আমরা একদম সংক্ষেপে বলি নর্মাল বিজনেস, দিস মাস্ট কন্টিনিউ। এটি যদি স্টপ হয় তাহলে জঙ্গিরাই জয়ী হলো, বিশ্ব পরাজিত হলো। আমরা একটা বিরতিতে যাব। সুলতানা কামাল, আমি আপনার শেষ মন্তব্য বা মূল্যায়ন দিয়ে শেষ করব। আমরা মিসিং যে শব্দটি, মানে এটা হলো অনেক পরিবার এটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, প্রকাশ করছে না, দায়িত্ব নিয়েও এগিয়ে আসছে না। আমরা বলছিলাম কে কোন জায়গা থেকে কোন কাজটা শুরু করব, এটা অল আউট আমাদের সকলেরই দায়বদ্ধতার জায়গা। কথার কথা নয়, বা কথা বলে একটা ইস্যু শেষ হয়ে গেল, তারপর আবার আমরা আরেকটা ইস্যুতে জাম্প করলাম, হয়তো বোধহয় ওরকম অবস্থায় আমরা আর নাই। শুনবো আপনাদের কাছে মন্তব্য একটা ছোট্ট বিরতির পর। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন যারা এই মাত্র আমাদের সঙ্গে যোগ দিলেন, একটু
পুরো অনুষ্ঠানের আলোচনায় আজকে আমরা মিসিং শব্দটি রেখেছি শিরোনাম হিসেবে। গত শুক্রবারের ঘটনায় যেসব জঙ্গি অংশ নিয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের কেউ কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, কেউ দায়িত্ব নিয়ে কথা বলেছেন এবং বলেছেন অনেকেই এরকম মিসিং, এই বয়সী উচ্চ শিক্ষিত মেধাবী অনেক ছেলেরাই মিসিং আছে এবং তাদের কথা আমরা অনেকেই জানি না। আবার যারা জানি, যারা এখন শুনছেন তাদেরও হয়তো জানাশোনার মধ্যে এরকম একটি খবর আছে, শুধু আপনার আশেপাশের ছেলেটি বা আপনার ঘরের ছেলেটি এভাবে যাতে হারিয়ে গিয়ে অন্তত দেশ বিনাশী কার্যক্রমে লিপ্ত না হতে পারে, সেটির জন্যই আমাদের আজকের এই আলোচনা মিসিং শব্দটি আমরা শিরোনাম হিসেবে রেখেছি। সুলতানা কামাল অ্যাডভোকেট এবং মানবাধিকার কর্মী, তিনি আমাদের সঙ্গে আছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক তিনি আছেন। ইন্দ্রজিৎ সরকার, দৈনিক সমকালের সাংবাদিক, তিনি আছেন। শেষ মন্তব্য আমরা সবার কাছ থেকে একটু শুনবো। ইন্দ্রজিৎ যদি কিছু যুক্ত করতে পারেন। আমরা একেবারেই শেষে যে যার যার জায়গা থেকে আমরা কিভাবে এখন আর পরিস্থিতিটা একদিনের একটা ইস্যু নয়, এটি একটা সার্বক্ষণিক ইস্যুর মধ্যে পড়ে গেছে এবং নিরাপত্তা সত্যিই কস্টলি। এই কস্টলি জিনিসটির জন্য সকলকেই কন্ট্রিবিউট করতে হবে। একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন আসলে সময় এসেছে এই বিষয়টিতে, আমরা এর আগেও বিভিন্ন সময় বলেছি, কিন্তু এখন এত বড় একটা শক পাওয়ার পর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা দেখা দরকার যে আসলে স্যার বলছিলেন যে যদি এটা আইএস হয়ে থাকে বা না হয়ে থাকে, যেই হোক এটার তো কোনো একটা বেনিফিশিয়ারি আছে, কোনো একটা পক্ষ তাদেরকে দিয়ে এটা করাচ্ছে, সেটা হোমগ্রোন হোক বা বাইরে থেকে করাক, যারাই করুক একে অন্যের উপর দোষারোপ না করে, এটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা না করে আমরা যদি সত্যিকার সমস্যার মূলের সংকটটার দিকে তাকাই এবং সেটাকে মানে চিহ্নিত করে সেটাকে নির্মূল করার চেষ্টা করি। স্পেসিফিকই জানতে চাই, পরিবার এবং সমাজের ইনভলভমেন্টটা এখানে কতখানি জরুরি। আমরা কিছু হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, এটা থাকতেই হয়। নিরাপত্তা আসলে রাষ্ট্রই দিবে, কিন্তু তার বাইরে এগুলোর ঊর্ধ্বে উঠে গেছে সবকিছু। আমরা খোঁজ রাখি না বলে একেবারে ঘর থেকে সন্তর্পণে একটি মেধাবী ছেলেকে তুলে নেওয়া সম্ভব হচ্ছে। সেই জায়গা তো নিশ্চয়ই এসে আমার ছেলেটিকে তো নিশ্চয়ই গুলশান থানা পাহারা দিবে না। দুই দিক থেকেই দেখার বিষয় আছে, এটা আমরা তো বলছিলামই বোধহয় একটু আগে। সেটা হচ্ছে যে প্রথমত পারিবারিক দায়িত্বটাকে আমাদের পরিবারের সদস্যরা, বাবা মা সহ সবাই, অভিভাবকরা এড়াতে পারেন না। কারণ প্রথম শিক্ষা মানে ছেলেটি বা মেয়েটি সে কিভাবে বেড়ে উঠবে সেই শিক্ষাটা কিন্তু সে তার মা বাবা পরিবার থেকে পায়। আমার ধারণা পরিবার যদি যথাযথ মনোযোগ দেয়, তার গতিবিধির উপর নজর রাখে, সন্দেহজনক কিছু হলে। আপনি সাংবাদিক হিসেবে মনে করছেন কিনা যে এই মিসিং রিপোর্টগুলো আরেকটু ফলো হওয়া দরকার? আমরা গতকাল দুই বাবার কথা আমরা এই অনুষ্ঠানেই দুজন ফোন করে বলেছেন, আর একটু যদি এই যে এত জড়তা ভেঙে অন্তত একটু বলা উচিত, শেয়ার করা উচিত। সুলতানা কামাল, আমি একটু শেষ মন্তব্য। আমি তো মানবাধিকার কর্মী হিসাবে আমার পরিচিতিটা দেওয়া হয়, তো মানবাধিকারের একটা মূল সূত্রই থাকে যে আমি যেন নিজে কারোর কোনো ক্ষতির কারণ না হই। সেটা যদি আমি একদম ব্যক্তিগতভাবে নিজেকে দিয়ে দেখি, তারপর আমার পরিবারের সদস্যের মধ্যে সেটা দেখতে চাই, তাহলে কিন্তু আমার পরিবারের মধ্যে থেকেই একটা দায় দায়িত্ব বর্তায় যে আমার পরিবারের সদস্যদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। এবং সেটা করতে হলে আমি যেই অবস্থানেই থাকি না কেন পরিবারের মধ্যে, আমি মা হতে পারি, বোন হতে পারি, স্ত্রী হতে পারি, যে কোনো অবস্থানেই আমার থাকুক না কেন, সেখান থেকে আমার কিন্তু একটা দায়িত্ব আছে দেখা যে আমার দ্বারা কিংবা আমার পরিবারের সদস্যদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। আমরা সাধারণভাবে কি বলি, যখনই কোনো একটা ছেলে মেয়ের কিংবা সন্তানের মৃত্যু সংবাদ পাই কিংবা কোনো হত্যাকাণ্ড ঘটে, আমরা তো একেবারে বুকের ভিতর থেকে বলি যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো সন্তানের যেন এরকম অবস্থা না হয়। আজকে আমরা এই যে ছেলে মেয়েদেরকে দেখলাম কিংবা যে সমস্ত কাহিনী শুনলাম, যেভাবে এরা হারিয়ে যে এক একজন করে এক একটা অবস্থানে চলে যায়, আমাদের যেন নিজেদের বুকের ভিতর থেকে এই কথাটা আসে আন্তরিকভাবে যে আর কোনো ছেলে মেয়ের যেন এরকম পরিস্থিতি না হয়, পরিস্থিতিতে পড়তে না হয়। এবং সেটা দেখতে পারি আমরা একেবারে পরিবারের ভিতর থেকে। এবং আমরা তো সমাজবদ্ধ জীব, মানুষ তো সামাজিকভাবে বাস করে, আমাদের কিন্তু অবশ্যই সামাজিক কিছু রেজিস্ট্যান্স তৈরি করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি, এদেরকে যদি আমরা থামাতে না পারি, তাহলে কিন্তু এই বিপদ থেকে আমরা একে একে কেউই রক্ষা পাবো না। এটা আমাদের মনে করতে হবে যে এগুলি সামাজিক ব্যাধির মতন,
কখনো না কখনো এসে মানে এখানে তো আবার একটু যেকোনো যে কাউকে- ধর্ম একটা তো রেজিস্ট্যান্স না করার সামনে একটা ঢাল বলি, হিসেবে আমার- ব্যবহৃত আমি হয় যেটা বলি মানে যে সেটা ধর্ম আপনি পালন অনেক করতে হলে ধর্ম পালন করতে হলে জঙ্গিবাদের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্কযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি ধর্মের সঙ্গে আসলে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই, ধর্মটাকে ব্যবহার করা হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। ধর্মের কোনো কোনো ধারাকে তারা ব্যবহার করছে হাতিয়ার হিসাবে, সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো আর আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো না, দেশটাকেও রক্ষা করতে পারবো মানে না। সবচেয়ে আসলে বড় প্রবলেমটা হলো আমাদের বুঝতে না পারাটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। আসলে বুঝবো কেমনে স্যার? একেবারে শেষ এক আসলে লাইনে আমাদের শেষ যেটা করতে হচ্ছে হবে যে যে আমাদের রাজনৈতিক যে প্রত্যয় সেটি বাড়াতে হবে। মানে আজকে সুপার আমি সেনসিটিভ দেখেছি সবকিছু যে মানে সৌদি জি। আরবের গ্র্যান্ড মুফতি ঘোষণা দিয়েছেন যে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলামিক স্টেট। এই পজিশন তারা নিয়েছে। তা আমি এখন ধর্মের ভিত্তিতে এই দ্বিধাতে থেকে আমার যে স্ট্যান্ডিং আছে সেটিকে আরো পরিষ্কার করে বলতে হবে যে ধর্ম জঙ্গিবাদ না, যারা জঙ্গিবাদ করে তারা ধর্ম না, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যে অবস্থান বা যে কার্যক্রম নেওয়া হবে সেটি ধর্মের সাথে সম্পৃক্ত বোঝার না। সমস্যাটা তো বললাম স্যার, যতক্ষণ পর্যন্ত জঙ্গি কার্যক্রমটা করে না ফেলছে তার আগে তো আপনি বুঝতে পারছেন না যে ধর্মকে ব্যবহার করে জঙ্গি হচ্ছে। ওই যে সেই বিদ্বেষ, গ্রেনেড ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে সেটিকে আপনাকে চিহ্নিত অনেক করতে সময় হবে। বিদ্বেষও ছড়াচ্ছে না, কিন্তু এটা তো একটা খুবই একটা ভয়াবহ অবস্থার মধ্যে। ফাইনাল গ্রেনেড ছোড়ার আগ পর্যন্ত বিদ্বেষটা তাহলে ছড়াচ্ছে না, সিঙ্গাপুর কেন সেটাই। বাংলাদেশিদের ফেরত আমার পাঠায়? মনে হয় এটা সিঙ্গাপুর প্রত্যেকেরই- কেন বাংলাদেশ শ্রমিকদের যখনই তারা চিহ্নিত করে যে এদের ভেতরে এই ধর্মের নামে জঙ্গিবাদের সম্ভাবনা গ্রো করছে, তারা কিন্তু কেউই জঙ্গিবাদে জড়িত ছিল না। স্যার এখানে সেনসিটিভিটি সিঙ্গাপুর ফেরত পাঠায়, আবার বাংলাদেশ তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে গ্রামে আবারও তার পরিবারের কাছে ফিরে দেওয়া হয়। সেজন্য সুতরাং এটা আমার মনে হয় যে সেনসিটিভিটির তো সবারই একটা রাজনৈতিক সদিচ্ছার একটা ব্যাপার আছে, ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সদিচ্ছার বিষয়টা, যে জঙ্গিবাদ আমরা কোনো অবস্থাতেই এখানটায় শাখা প্রশাখা ছড়াতে দিব না, এটাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে এবং প্রতিরোধ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ সুলতানা কামাল, ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এবং ইন্দ্রজিৎ সরকার, এবং কৃতজ্ঞতা দর্শক আপনাদের প্রতি যারা এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের এই আলোচনা। জঙ্গিবাদ প্রতিরোধে শুধু যে কোনো আলোচনার টেবিল বা টকশোর কথাই নয়, যে যার যার অবস্থান থেকে একটু বোঝার ব্যাপার রয়েছে, বোঝায় বোধহয় কোথাও ঘাটতি, সেই ঘাটতিটা আমরা নিজেরা চেষ্টা করলেই হয়তো পূরণ করতে পারবো। ভালো থাকবেন সবাই।